আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা খুন আর চুরি। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হেমন্ত চৌধুরীকে আমি ছোটবেলা থেকেই অসাধারণ মানুষ বলে মনে করে আসছি। পাঠশালা থেকে স্কুলে, স্কুল থেকে কলেজে আমরা দুজন বরাবরই একসঙ্গেই শিখেছি লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত উঠবার পরেও জীবনের যাত্রাপথে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি, যা সাধারণত হয়ে থাকে। তার কারণ আমরা দুজনেই ছিলাম স্বাধীন। আরও নানান দিকে আমাদের দুজনের মধ্যে আশ্চর্য মিল দেখা যায়। আমরা দুজনেই ধনী সন্তান এবং দুজনেরই শৈশবে বাপ মাকে হারিয়েছি। দেহচর্চার দিক থেকে আমাদের দুজনেরই একান্ত ঝোঁক কুস্তি, জুজুৎসু এবং বক্সিং। কিছুই শিখতে বাকি রাখিনি। যদিও প্রতিযোগিতায় বরাবর হেমন্তই হয়েছে প্রথম এবং আমি হয়েছি দ্বিতীয়। আমরা দুজনেই দেশে দেশে বেড়াতে ভালোবাসি। এই যৌবনেই ইউরোপ ও আমেরিকা পর্যন্ত ঘুরে এসেছি। আমরা দুজনেই বিবাহ করিনি এবং ঘটকেরা বাড়ির চৌকাঠ মারালেই খুশি পাকিয়ে তেড়ে যাই। কিন্তু আমাদের দুজনের দিন ও সময় কাটাবার উপায়টা একরকম নয়, কারণ হেমন্ত করে শখের গোয়েন্দাগিরি আর আমি করি শখের সাহিত্য সাধনা। আমার সাহিত্য সাধনা নিয়ে এখানে বলবার কিছুই নেই। আমি আজ কলম ধরতে বাধ্য হয়েছি অন্য কারণে। গোয়েন্দাগিরিতে আজকাল হেমন্ত এমন সুনাম কিনেছে যে আমার মুখ থেকে নানা লোকে তার কাহিনী শোনবার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে থাকেন। এজন্য হেমন্তের কাছে অনেকে ধর্ণা দিতেও ছাড়েন না। কিন্তু এদিক দিয়ে সে হচ্ছে বেজায় লাজুক। নিজের বাহাদুরির কথা নিজের মুখে জাহির করতে কিছুতেই চায় না। তখন সবাই আমাকে ধরেই টানাটানি করে। সেদিন বৈঠকখানায় ঢুকে কৌচে বসে হেমন্ত কোলে পাতা একখানা বইয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। চেয়ারে বসে পড়ে বললাম, কি হে ভায়া, অত মন দিয়ে কি পড়া হচ্ছে? বই পড়ছি না ভাই, ছবি দেখছি। এখানে হচ্ছে কলকাতা পুলিশের জার্নাল। পুলিশ জার্নালের ছবি? তাহলে নিশ্চয়ই তোমার কোনো স্যাঙাতের অর্থাৎ চোর কি খুনির চেহারা? না রবিন, তোমার রসিকতা মাঠেই মারা গেল। এই ছবি দেখে আমি এক পৃথিবী বিখ্যাত অমর শিল্পীর কথা ভাবছি। কি সর্বনাশ! পুলিশের শনির দৃষ্টি আজকাল কি শিল্পীদের ওপরেও গিয়েও পড়েছে? রবিন, পুলিশের ওপরে অকারণে তুমি এতটা নির্দয়ী হইও না। আর পুলিশের দৃষ্টি শিল্পীদের ওপরে পড়বে নাই বা কেন শুনি? শিল্পী মানেই কি সে সাধু? ফ্রান্সের বিখ্যাত কবি ভিলন, তিনি কি চোর আর খুনি ছিলেন না? ইতালির সিনজিমাদো মালাতেসার নামটা শুনেছ? না, কে তিনি? কবি, পণ্ডিত, ললিত কলার উপাসক বলতে পারো। মধ্যযুগেই তার জন্ম। কিন্তু তার মতো দুর্নীতিপরায়ণ ক্রিমিনাল তুমি হয়তো কলকাতা শহরের কফিখানা বা বস্তি খুঁজলেও পাবে না। থাক, ওসব কথা থাক। আমি এখন কি দেখছি জানো? তাজমহলের স্রষ্টা শাহজাহান বাদশার পাঞ্জা। দেখি। সেকেলে মুঘল সাম্রাজ্যের সমস্ত মূল্যবান কাগজপত্রের ওপরেই সম্রাটের পাঞ্জার ছাপ থাকত। কারণ মোগলরা জানত যে শিলমোহর বা হাতের সই জাল হতে পারে, কিন্তু 5 আঙুলের করতল বা পাঞ্জার ছাপ কিন্তু জাল হওয়া অসম্ভব। পৃথিবীর কোনো দুজন মানুষের পাঞ্জার ছাপ একরকম হতে পারে না। বাংলা পুলিশ উইলিয়াম হার্সেল সাহেব পৃথিবীতে সর্বপ্রথম আসামিদের আঙুলের ছাপ নেবার পদ্ধতি গ্রহণ করেন। এই তো সেদিন 1877 খ্রিস্টাব্দে। আজ এই পদ্ধতির আদর পৃথিবীর দেশে দেশে। কিন্তু ভারতে এই পদ্ধতির জন্ম বহুকাল আগে। কেবল মোগলদের পাল্লার ছাপ নয়, হিন্দুরাও প্রাচীনকাল থেকে দলিলের ওপর নাম সইয়ের বদলে আঙুলের টিপসই ব্যবহার করে আসছে। সুতরাং আধুনিক পুলিশের আবিষ্কারের ভেতর কোনো বাহাদুরিই নেই। কিন্তু রবিন, শাহজাহান বাদশার পাঞ্জার ছাপ দেখে তোমার কিছু মনে হচ্ছে না? হচ্ছে বই কি। মনে হচ্ছে এ হাতের ছাপ দেখলে শাহজাহানকে আর স্মরণ করতে হয় না। ঠিক বলেছ। দিল্লি, আগ্রার নানা প্রাসাদে, মসজিদে, স্মৃতিসৌধের ছায়ায় গিয়ে দাঁড়ালে যে শিল্পী শাহজাহানের সৌন্দর্যের প্রীতি দেখলে অভিভূত হয়ে যেতে হয়, এ কি তার নিজের হাতের ছাপ? আধুনিক বিশেষজ্ঞরা বলেন যে মানুষের আঙুলের গড়ন দেখলে নাকি তার প্রকৃতি আর পেশা বোঝা যায়। কিন্তু শাহজাহানের আঙুলের গড়ন দেখো। শিল্পীর আঙুলের গড়ন এরকম হওয়া কিন্তু উচিত নয়।
যে কোনো সাধারণ লোকের হাতের ছাপ এরকম হতেই পারে। এই বসে বসে এই কথাটাই ভাবছিলাম। ভাই, উত্তর দিকে জানলা দুটো বন্ধ করে দিই। এই দুর্যোগ শীত, তার উপর কাল থেকে আবার বৃষ্টি হয়ে ঠান্ডা আরও বেড়ে গেছে। চট করে এক পেয়ালা চায়ের হুকুম দাও তো। তা যেন দিচ্ছি, কিন্তু দুর্জয় শীতলকে যদি এতই ভয়, তবে আজ তুমি গঙ্গা পার হয়ে বাগানে বেড়াতে গিয়েছিলে কেন? এই কথা তুমি কি করে জানলে? কেউ বলেছে বুঝি? তুমি তো সিধে ওপার থেকে এপারে নেমেই ধুলো পায়ে আমার বাড়িতে আসছো। এর মধ্যে আর কে খবর দেবে? কেমন, যা বলছি সত্যি কি না? হ্যাঁ ভাই, সত্যি। কিন্তু আমি কোনো বাগানে বেড়াতে যাইনি। তুমি তো জানো বেলুড়ে আমার তন্নিপতি থাকে। তার অসুখ শুনেই দেখতে গিয়েছিলাম। তবে তার বাড়ির সামনে বেশ বড় একটা বাগান আছে বটে, কিন্তু এসবের কথা তোমার তো আর জানবার নয়। তুমি তো কখনো সেখানে যাওনি। না, তা যায়নি, কিন্তু তুমি তো একথা জানো বন্ধু, সর্বদা আমার চোখ খোলা রাখি বলেই কোথাও না কোথাও গিয়ে আমি অনেককেই অনেক কিছু বলতে পারি। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, কোন সূত্র ধরে হেমন্ত আমার সম্বন্ধে এত কথা জানতে পারল। নিজের জামার বোতাম করে যে কার্নেশন ফুলটি গুজে রেখেছিলাম, হঠাৎ সেই দিকে আমার নজর পড়ল এবং সঙ্গে সঙ্গেই বুঝলাম হেমন্তর আবিষ্কারের মূল এই ফুলটি। হেমন্ত অর্ধমূর্তিত চোখে আমার ভাবভঙ্গি নিরীক্ষণ করছিল। হাসতে হাসতে যেন অন্তর্যামীর মতোই বলল, না বন্ধু, না, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। যে আমার বোতাম ঘরের ওই ফুলটি তুমি কলকাতার কোনো বন্ধুর বাড়ি বা ফুলের দোকান থেকে সংগ্রহ করতে পারতে। ওই দেখেই আমি এত কথা আন্দাজ করিনি। তোমার জুতোর দিকে তাকালেই দেখবে ওর নিচের দিকটা লেগে রয়েছে ভিজে এঁটেল মাটি। ওই রকম মাটি কলকাতার কর্দমাক্ত পথেও পাওয়া যায় না। দেখলেই বোঝা যায় যে এ হচ্ছে গঙ্গা মাটি। জুতো পরে তুমি নিশ্চয়ই স্নান করবার জন্য গঙ্গা ঘরবে নামনি, সুতরাং আন্দাজে বুঝলাম যে তুমি নৌকা যোগে গঙ্গা পার হয়েছ, আর ভাটার সময় বলেই নৌকা ছেড়ে নামতে বাধ্য হয়েছ ঘাট থেকে খানিকটা দূরে গঙ্গামাটিরই ওপরে। তোমার বোতাম ঘরের ফুলটি খুব তাজা রয়েছে, সুতরাং বুঝতে পারলাম ওটি তুমি কলকাতা থেকে সঙ্গে করে ওপারে নিয়ে যাওনি। তাহলে এতক্ষণ ফুলটি অল্প বিস্তর নেতিয়ে পড়ত। অতএব ফুলটি তুলেছ অল্পক্ষণ আগেই, গঙ্গার ওপারে গিয়ে, খুব সম্ভব কলকাতায় ফেরার সময়। আর বিলিতি মৌসুমি ফুল কার্নেশন তো ওপারের পথে ঘাটে বনে জঙ্গলে ফোটে না, সুতরাং ধরে নিলাম ওটি তুমি চয়ন করেছ তোমার বাড়ির বাগান থেকেই। তোমার জুতোয় গঙ্গামাটি এখনো শুকোবার সময় পায়নি। ওই ভিজে মাটি দেখে বুঝেছি যে তুমি নৌকা থেকে নেমেই সিধে আমার বাড়িতে এসে উঠেছ। দেখেছ, একটু চেষ্টা করলেই মানুষের কত কথা আবিষ্কার করা যায়। তুমি আশ্চর্য লোক হেমন্ত। আমার সঙ্গে অনর্গল গল্প করতে করতে এত খুঁটিনাটি লক্ষ্য আর সঙ্গে সঙ্গে চিন্তা করে চলেছ। সবই অভ্যাসের উপরেই নির্ভর করে। আর মানুষের মন আর মুখ তো এক নয়। সে মুখে যখন এক কথা বলে, তখন তার মনে সে অন্য কথা ভাবতে পারে। কিন্তু আমার চা কই? এই মধু, জলদি এক কাপ চা নিয়ে আয়। মধু হচ্ছে হেমন্তের চাকরের নাম। দালানে পায়ের শব্দ শুনছি। যখন খবর না দিয়েই আসছে, তখন নিশ্চয়ই চেনা লোক। বৈঠকখানার ভেতরে ঢুকলেন সতীশবাবু এবং তার পেছন পেছন আরও একটি ভদ্রলোক। পরনে তার কোট আর প্যান্টালুন। এই যে সতীশবাবু, আসুন আসুন বলেই হেমন্ত জিজ্ঞাসু চোখে পেছনের ভদ্রলোকের দিকে তাকালো। সতীশবাবু বললেন, ওকে চেনেন না বুঝি? হ্যাঁ, শুনুন, উনি হচ্ছেন এ অঞ্চলের বিখ্যাত ডাক্তার মিস্টার এ দত্ত। মিস্টার এ দত্ত, অর্থাৎ শ্রীযুক্ত অমরনাথ দত্ত। নমস্কার নমস্কার। সতীশবাবু, উনি তো শুধু ডাক্তার নন, উনি তো রসায়নশাস্ত্র নিয়েও গবেষণা করেছেন, ইংরেজি কাগজে প্রবন্ধও লেখেন। মিস্টার দত্ত, এই কালকে একখানি পত্রিকায় মানুষের দেহের উপর বিউটাল ক্লোরাইডের প্রতিক্রিয়া সম্বন্ধে একটা সুলিখিত প্রবন্ধ পড়েছিলাম। আপনি এত খবরও রাখেন? মিস্টার দত্ত লজ্জিতভাবে বললেন, এই হেমন্ত বাবুর মতন পণ্ডিত লোকের মুখে আমার সুখ্যাতি শুনে আমি বেশ গর্ব অনুভব করছি। আমি আবার পণ্ডিত নাকি? মোটেই নয়। জ্ঞান সমুদ্রের তীরে আমি খালি নুড়ি কুড়োবার চেষ্টা করি, তা আমার পোড়া কপালে নুড়িও জোটে না। ও কি, ওখানে আপনারা দাঁড়িয়ে রইলেন যে? বসুন বসুন। ওরে মধু, 2 কাপ চা নিয়ে আয়। সতীশবাবু ও মিস্টার দত্ত আসন গ্রহণ করলেন।
এখানে সতীশবাবুর একটু পরিচয় দেওয়া দরকার। সতীশবাবু হচ্ছেন কলকাতা পুলিশের একজন নামকরা ইন্সপেক্টর এবং হেমন্তের সঙ্গে তার আলাপ পরিণত হয়েছে রীতিমতো বন্ধুত্বে। তিনি প্রায়ই এখানে আসেন এবং অপরাধ তত্ত্ব নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনাও করে যান। অনেক সাধারণ পুলিশের মতো তিনি নিজেকে একজন সবজান্তা ও মস্ত বড় মনুষ্যরত্ন বলে বিবেচনা করেন না। কোনো জটিল মামলা হাতে পেলে হেমন্তর সঙ্গে পরামর্শ করতে কুণ্ঠিতও হন না একটুও। চায়ের বার্কোর সাথে মধু ঘরের ভেতর প্রবেশ করল। সতীশবাবু বললেন, হেমন্তবাবু, লিপটনের গ্রিন লেভেলের চায়ের লোভে আজকে আমি এখানে আসিনি। সুপরামর্শ দেওয়া আর দাবাতে বোরের চাল দেওয়া দুটোই খুবই সহজ, সুতরাং সুপরামর্শ চেয়ে আপনাকে হতাশ হতে হবে না। না হেমন্তবাবু, ব্যাপারটাকে আপনি হালকাভাবে নেবেন না। আমার থানার এলাকায় শহরের একজন বিখ্যাত ব্যক্তি খুন হয়েছেন, আর চুরি গিয়েছে প্রায় ৮০,০০০ টাকা। কে খুন করেছে আর কত টাকা চুরি গিয়েছে? হত ব্যক্তির নাম মতিলাল মুখোপাধ্যায়। টাকাটা তারই চুরি গেছে। হ্যাঁ, ওই নামটা আমি শুনেছি বটে। তিনি তো যদুগোপাল বসু স্ট্রিটেই থাকতেন। হ্যাঁ, খুনি ধরা পড়েনি। কোনো সূত্র পাওয়া যায়নি? সূত্রও পেয়েছি কিছু কিছু, কিন্তু এত এলোমেলো যে কোনো কাজে লাগাতে পারছি না। সন্দেহ করার মতো লোকও পেয়েছি, তবু সমস্যার সমাধান হচ্ছে না কিছুতেই। হেমন্ত আবার কোচের ওপর পা তুলে কুশনের ওপর হেলে পড়ল। তারপর দুই চোখ মুদে ফেলে বলল, তাহলে আগে সব কথাই শুনি। মিস্টার দত্ত, চোখ মুদেছি বলে ভাববেন না যে আমি ঘুমোনোর ফিকিরে আছি। সতীশবাবু আমার অভ্যাসটা জানেন। চোখ মুদলে আমার শোনবার আর চিন্তা করবার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। সতীশবাবু বলতে লাগলেন, মতিলাল মুখোপাধ্যায় খুব ধনী লোক। ব্যাংকে তার প্রচুর টাকা জমা আছে। তাছাড়া কলকাতায় তার বড় বড় বাড়িও আছে অনেকগুলো। তার বয়স ৬০-এর কাছাকাছি। তিনি নিঃসন্তান। বছর ২ আগে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। মতিলাল বাবুর এক ভাগ্নে আছেন, তার নাম বিনোদলাল চট্টোপাধ্যায়। তিনি মামার সম্পত্তির উত্তরাধিকারী হবেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মতিলাল বাবুর স্বাস্থ্য ভেঙে যায়। ইদানিং তিনি ক্রনিক অজীর্ণ রোগে ভুগছিলেন। তার পারিবারিক চিকিৎসক হচ্ছেন ডক্টর এ দত্ত, যিনি আমার সঙ্গে এসেছেন। মিস্টার দত্ত কেবল মতিলালবাবুর চিকিৎসকই নন, তার বিশেষ বন্ধুও। মতিলালবাবু লোকের সঙ্গে মেলামেশা করতে মোটেই ভালোবাসতেন না। এত ধনী হয়েও তার বন্ধুর সংখ্যা গুনে গুনে ৩-৪ জনের বেশি নয়। ওদের মধ্যে প্রধান হচ্ছেন মিস্টার দত্ত। কোনো কোনো দরকারি বিষয় নিয়ে পরামর্শের দরকার হলে মতিলালবাবু আগেই মিস্টার দত্তকে আহ্বান করতেন। প্রাচীন বয়সে স্ত্রীর শোকেই হোক কিংবা দীর্ঘস্থায়ী রোগের জন্যই হোক, কিছুকাল থেকে মতিলালবাবুকে নানা রকম ব্যাধিকে ধরেছিল। কলকাতার বাড়িগুলো তিনি একে একে বিক্রি করে ফেলেছিলেন। সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি কিনে রাখছিলেন কোম্পানির কাগজ। গতকাল বিকালেও একখানা বাড়ি বিক্রি করে তিনি ৮০,০০০ টাকা এনে নিজের শোয়ার ঘরের সিন্দুকের ভেতর পুড়ে রেখেছিলেন ১০০০ টাকার ৮০খানা নোট। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মতিলালবাবুর আর একটা খেয়াল হয়েছিল, কিন্তু সেটা বলবার আগে তার বাড়ির বর্ণনা কিছুটা দেওয়া দরকার। মতিবাবুর বসত বাড়িখানা মস্ত বড়, তার ৩টে মহল। প্রথম অর্থাৎ সদর মহলটা যদুগোপাল বসু স্ট্রিটের ওপরে। সর্বশেষের ৩য় মহলের পেছনে আছে কালী বিশ্বাস লেন। এখন তার খেয়ালের কথাটা বলি। মতিবাবু আগে থাকতেন প্রথম মহলে, কিন্তু তার স্ত্রীর পরলোক গমনের পর থেকেই বড় রাস্তার ধার ছেড়ে তিনি ৩য় মহলে এসে বাস করতেন। তিনি অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। যে ৩-৪ জন বিশেষ বন্ধু তার সঙ্গে দেখা করতে চাইতেন, তাঁরা আসতেন ওই কালী বিশ্বাস লেন দিয়ে ৩য় মহলে। এদিকেও একটা সিঁড়ি আছে আলাদা। তো ৩য় মহলে ঢোকবার নিচেকার দরজায় কোনো দারোয়ান থাকে না, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠেই মতিবাবুর ঘরের সামনে যে বারান্দা বা দালান পাওয়া যায়, সেইখানে দিনরাত বাঁধা থাকে একটা ম্যাস্টিফ কুকুর। তাকে এড়িয়ে মতিবাবুর ঘরে ঢোকবার কোনো উপায় নেই। সে কেবল কামড়াই না, অচেনা লোক দেখলেই বিষম চেঁচিয়ে পাড়া জাগিয়ে তোলে। বাড়ির প্রথম ২ মহলে বসবাস করেন মতিবাবুর ভাগ্নে বিনোদলাল আর কয়েকজন নিকট সম্পর্কীয় আত্মীয়। তাদের মধ্যে অধিকাংশই স্ত্রীলোক। মামার সম্পত্তির অল্প বিস্তর তত্ত্বাবধান ছাড়া বিনোদবাবু আর কোনো কাজ করতেন না। তবে আমি খবর নিয়ে জেনেছি যে বিনোদবাবুর ঘোড়দৌড়ের নেশা রয়েছে যথেষ্ট, এবং গোপনে এই নেশায় মেতে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। ফলে বাজারে তার ধারও সামান্য নয়। তার মামা এসব কথা জানতেন না, কিন্তু কথাগুলো জানতে পারেন আমাদের এই মিস্টার দত্ত। তিনি এ পরিবারের শুভানুধ্যায়ী বন্ধু, কাজেই সব জেনে শুনেও চুপ করে থাকতে পারলেন না। মতিবাবুর কানে দিলেন সব কথা তুলে। শুনেই তো মতিবাবু মহা খাপ্পা। একেই তো তিনি বেজায় কড়া লোক,
তার ওপর জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করেন এই রেস বা জুয়া খেলে যারা, তাদের। তখনই বিনোদলালের তলব হলো। মামার কাছ থেকে বিষম বকুনি আর গালাগাল খেয়ে তার ধৈর্যচ্যুতি ঘটল। তিনি মতিবাবুকে দু এক কথা শুনিয়েও দিলেন। মতিবাবু রেগে অজ্ঞান হয়ে চিৎকার করে বললেন, জুয়ারিকে আমি আমার সম্পত্তির 1 পয়সাও দেব না, আমি নতুন উইল করব। এই ব্যাপারটা হয়ে গেল কাল দুপুরবেলা। তারপর মতিবাবু বেরিয়ে অ্যাটর্নির বাড়িতে যান। সেখানে গিয়ে 80,000 টাকা নিয়ে বিকালে ফিরে আসেন। সন্ধ্যার পর তার শরীর কিছুটা খারাপ হয়। তিনি একটু সকাল সকালই বিছনায় আশ্রয় নেন এবং শোয়ার আগে নিজের হাতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। আপনারা জানেন, কাল সন্ধ্যায় বর্ষা নেমেছিল। বৃষ্টি মোটামুটি ঘণ্টাখানেক ধরে হলো। বৃষ্টি থামে রাত 9টার সময়। বাড়ির নিয়ম মতো রাত 10:30টার সময় দারোয়ান এসে কালী বিশ্বাস লেনের দিকে দরজাটা বন্ধ করে দিয়ে যায়। আজ সকালে দেখা যায় যে মেঝের ওপর মতিবাবুর মৃতদেহ পড়ে আছে, আর সেই দরজাটা খোলা। কিন্তু বাড়ি থেকে রাস্তায় বেরোবার সব দরজাই বন্ধ। খবর পেয়ে আমি গিয়ে যা দেখলুম তা হচ্ছে এই: বিনোদলাল বালকের মতো অধীর হয়ে কাঁদছেন, আর মিস্টার দত্ত তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মতিবাবুর মৃতদেহ পড়ে আছে ঠিক খাটের তলায়। তার মুখের ওপর দারুণ যন্ত্রণা ও ভয়ের চিহ্ন, সেই সঙ্গে রয়েছে বিষম বিস্ময়ের আভাস। তার গলার ওপর একটা নীল দাগ রয়েছে। বিছানার উপর ধস্তাধস্তির চিহ্নও বর্তমান। মতিবাবুর দেহের পাশে ছড়ানো রয়েছে একটা ভাঙা কাচের গেলাসের ছোট বড় টুকরো, আবার কোনো কোনো কাচ তো রস্তান্ত। আর একটা আশ্চর্য জিনিসও পেয়েছি, খুব পুরু পশমের একটা দস্তানা। ঘরের মেঝেতে কাদা মাখা জুতোর দাগ আছে 2 রকম জুতোয়, কিন্তু কোনো দাগই এত স্পষ্ট বা সম্পূর্ণ নয় যে নিখুঁত মাপ বা ছাঁচ নেওয়া যেতে পারে। তবে লোক দুজন যে বৃষ্টির পরেই এই ঘরের ভেতরে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘরের দরজার ঠিক বাইরেই যে একজন লোক দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিল, তারও একজোড়া জুতোর ছাপ স্পষ্টই দেখা যায়। সেটা অনুমানও করেছি। তার খাঁচ কাটা সোলের ছাপ দেখলে আরও বোঝা যায় সে এসেছিল রবারের জুতো পরে। ঘরের মেঝেতেও এমনিই রবারের জুতোর আংশিক ছাপ রয়েছে। সুতরাং বুঝতে দেরি লাগে না যে প্রথম একজন ঘরে ঢুকবার পর সেও ঘরের ভেতরে ঢুকেছিল। দরজার বাইরেকার এই রবারের জুতোর ছাপ আমি নিয়েছি। মতিবাবুর দেহ দেখলে মনে হয় কেউ বা কারা তার গলা টিপে তাকে মেরে ফেলেছে। তার লোহার সিন্দুক খোলা, মতিবাবুর নিজের চাবি দিয়েই সেটা খোলা হয়েছে। ভেতর থেকে কেবল 80,000 টাকার নোটই অদৃশ্য হয়নি, মতিবাবুর টাকা খাটানোর ঝোঁকও ছিল। হ্যান্ড নোটেও তিনি টাকা ধার দিতেন। সিন্দুকের ভেতরে কতগুলো হ্যান্ড নোটও ছিল, সেগুলোও আর নেই। আর পাওয়া যাচ্ছে না মতিবাবুর পকেট বইখানা। তার রোজ ডায়েরি লেখার অভ্যেস ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে হত্যাকারী কে? খুনি যে বাইরে থেকে আসেনি তার প্রমাণ হচ্ছে, প্রথমত বাড়ির সব দরজাই ছিল ভেতর থেকে বন্ধ, দ্বিতীয়ত বারান্দায় ম্যাস্টিফ কুকুরটা কোনো সাড়া শব্দ করেনি। তার মানে খুনি তার অচেনা নয়। এবার বাড়ির ভেতরের মেয়েদের কথা তো ছেড়েই দিলাম। পুরুষ আত্মীয় আছে মোটে 4 জন। বিনোদলাল, একজন প্রায় 70 বছরের বুড়ো, একজন বাতে পঙ্গু লোক, আর একজন 15 বছরের ছোকরা। বাকি সবাই চাকর, দারোয়ান প্রভৃতি। যদি ধরা যায় টাকার লোভে তার মনিবকে খুন করেছে তারাই, তাহলেও একটা প্রশ্ন জাগে। খুনিদের পায়ে জুতো ছিল, এদিকে চাকর দারোয়ানরা বাড়ির ভেতরে জুতো পরে না, পড়লেও চুপি চুপি কাজ সারবার জন্য তারা খালি পায়ে আসত। তারা ডায়েরি চুরি করতো না, আর দস্তানাও পড়তো না। বাড়ির ভেতর মতিবাবুর মৃত্যুতে লাভবান হবেন কেবল বিনোদলালই। খুনের দিনই তার সঙ্গে মতিলালের ঝগড়া হয়েছিল এবং তার মামা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে শাসিয়েছিলেন। তার অনেক টাকা ধার, নগদ টাকার বিশেষ দরকার। তাকে অনায়াসেই সন্দেহ করা যায়। হয়তো তার আহ্বানেই মতিবাবু নিজে ভেতর থেকে ঘরের দরজাটা খুলে দিয়েছিলেন। কুকুর তাকে চেনে তাই চেঁচায়নি। কিন্তু ঘটনাস্থলে খুনির একজন সঙ্গীও হাজির ছিল। সেই লোকটাকে সমস্ত বাড়ি খুঁজে দেখেছে। রবারের জুতোর সঙ্গে কারোর মাপ মেলে না। রবারের জুতোও বাড়ির কারণ নেই। তো হেমন্তবাবু, এই হলো আমার কথা। এখন আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান তো করুন। মিস্টার দত্তকে তো সঙ্গে করেই এনেছি। তিনি অনেক বিষয়ে আপনার সন্দেহ ভঞ্জন করতে পারেন, কারণ তিনি হচ্ছেন মতিবাবুর সবচেয়ে পুরনো বন্ধু। লাশ কি সব ব্যবচ্ছেদাগারে চালান করে দিয়েছেন? আগে না, ইচ্ছে করলে এখনো ঘটনাস্থলেই লাশটা দেখতে পাবেন। হ্যাঁ, সে কথাই ভালো। রবিন, তুমি এসো। আমি হচ্ছে গিয়ে সাহিত্যিক মানুষ। লাশ ফাঁস দেখলে আমার প্রাণ হাঁসফাঁস করে, নারী ছাড়ি ছাড়ি হয়। তবু হেমন্তের কথা আমি এড়াতে পারলাম না। আমি কালী বিশ্বাস লেন দিয়ে ঘটনাস্থলে প্রবেশ করলাম।
হেমন্ত আগে সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে বেরিয়ে দেখল। তারপর মতিবাবুর শয়নগৃহের সামনে বারান্দায় দাঁড়িয়ে রবারের জুতোর ছাপটা লক্ষ্য করল। মফিস্ট কুকুরটা আমাদের দেখে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এবং মাঝে মধ্যে গর্জন করতে লাগল। ঘরের ভেতর ঢুকে দেখলাম মতিবাবুর মৃতদেহটা। হেমন্ত লাশের পাশে বসে পড়ে বলল, মিস্টার দত্ত, আপনি তো ডাক্তার, আপনার কি বিশ্বাস মতিবাবুকে কেউ কি গলা টিপে মেরে ফেলেছে? তাছাড়া আর কি বলি বলুন। তাহলে ওর গলার ওপরে ওই নীল দাগটা কিসের? ওটা তো আঙুলের দাগ নয়। হঠাৎ দেখলে মনে হয় ওটা যেন কোনো স্বচ্ছ ব্যান্ডেজ। আঙুলের দাগ তো ওরকম হয় না। আমার মনে হয় ওই আঙুলের দাগ মিলিয়ে গেছে, ওটা কালশিটের দাগ। সম্ভব। সব ব্যবচ্ছেদ হওয়ার পরেই টের পাওয়া যাবে। আচ্ছা সতীশবাবু, বাংলাদেশেও শীতকালে কোনো বাঙালি হাতে দস্তানা পরে নাকি? আমি তো জানি পড়ে না। অন্তত এ বাড়ির কেউ কোনোদিন দস্তানা পড়েছে এমনটা তো শুনিনি, বরং এর উল্টোটাই শুনেছি। অতিরিক্ত পুরু সাদা পশমের দস্তানা, এর অপরে রস্তের দাগ রয়েছে। গেলাস ভাঙা কাচের দস্তানা খানিকটা কেটে গিয়েছে দেখছি। কাচের গ্লাসটাও ভাঙা, গ্লাসের টুকরোর উপরে রস্তের আস্তরণ। আশ্চর্য। কেন? আপনি আশ্চর্য হচ্ছেন কি কারণে? হেমন্ত আগে লাশটাকে তুলে তার তলাটা পরীক্ষা করল, তারপর বিছানার দিকে তাকিয়ে বলল, এই কাচের গ্লাসটা কি মতিবাবুর? হ্যাঁ, ঘরে ওই কোণে গেলাসটা কুঁজোর মুখে বসানো থাকতো। দেখুন না, কুঁজোর মুখ এখনো আদুর। বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন দেখে বোঝাই যাচ্ছে যে খুনির সঙ্গে মতিবাবু কিছুক্ষণ যুঝেছিলেন। ঘরে আর কোথাও তো কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। ধরুন খুনিরা মতিবাবুর গলা টিপে ধরেছে, মতিবাবু ঝটাপটি করতে করতে মেঝের উপরে এসে কাবু হয়ে পড়লেন, কিন্তু গেলাসটা ভেঙেছিল তার আগেই। কারণ লাশের পিঠের তলাতে ভাঙা কাঁচ রয়েছে। কিন্তু গেলাসটা ভাঙল কেন? আর গেলাসের কাছে খুনিরই বা হাত কাটল কেন? গেলাসটা তো হঠাৎ জ্যান্ত হয়ে পাখির মতো পক্ষ বিস্তার করে কুজোই মুখ ছেড়ে খুনিদের আক্রমণ করতে আসেনি। যদি বলি ধস্তাধস্তির সময় খুনিদের কারোর হাতে গ্লাসটা ছিল, তাহলে প্রশ্ন ওঠে গলা টেপার সঙ্গে কাচের গ্লাসের সম্পর্কটা কি? ঠিক। হেমন্তবাবু, আপনি একটা বড় সূত্র আবিষ্কার করেছেন। এ কথা তো এখনো পর্যন্ত আমি ভেবে দেখিনি। গেলাসের নিচের দিকটা একটু একটু দেখেছি, ওর ভেতরের দিকটা একেবারে শুকনো। তবুও ওটাকে একবার পুলিশের পরীক্ষাগারে পাঠিয়ে দেওয়া দরকার। হয়তো ওর মধ্যেই কোনো বিষয়ের অস্তিত্ব আছে। ওর গায়ে খুনির আঙুলের ছাপ থাকাও সম্ভব। হ্যাঁ, সেটাও আমি আগে থাকতেই স্থির করেছি। আচ্ছা, এই দস্তানাটা কি আমাকে আজকের মতো দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তা নিন না। কিন্তু কেন বলুন তো? আমি দস্তানাটার পরীক্ষা করব। তাতে তাতে কোনো লাভ হবে নাকি? হবে বই কি মিস্টার দত্ত। আপনি ডাক্তার, এটা নিশ্চয়ই জানেন যে মেডিকো লিগালের মতানুসারে মানুষের দেহের রক্ত মাত্র 4 গ্রুপে বিভক্ত হয়। আপাতত আমি পরখ করে দেখতে চাই যে দস্তানার রক্ত কোন গ্রুপে বা কোন শ্রেণীতে পড়ে। তাহলে খুনি গ্রেপ্তার হলে অনেকটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এ রক্ত তারই দেহ থেকে বেরিয়েছে। হেমন্তবাবু, আমি আমি জানতুম না যে এদেশে গোয়েন্দার কাজে কেউ এমন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। আপনি আপনি অবাক করলেন দেখছি। আজ বড় দুঃসময়ে আপনার সঙ্গে দেখা হলো, নইলে আরো আরো ভালো করে আলাপ করতুম। আমি খুবই রঙিন মানুষ নই মিস্টার দত্ত। দয়া করে আমাকে এত বেশি আকাশে তুলবেন না। আর আমার সঙ্গে ভালো করে আলাপ করতে চান তাহলে তাহলে এই অধীন সর্বদাই আপনার দ্বার উদ্দেশ্যে হাজির থাকতে রাজি আছে। দ্বার দেশে নয় হেমন্তবাবু, একেবারে আমার দোতলা ড্রয়িং রুমে আপনাকে আমি তুলে নিয়ে যেতে চাই। কাল বিকেলেই আমার ওখানে আপনার চায়ের নিমন্ত্রণ রইল। কেমন, রাজি তো? এ আমার সৌভাগ্য, কিন্তু আপনার ঠিকানাটা তো আমি ঠিক জানি না। 10 নম্বর পরেশ মিত্র লেন। এখান থেকে ওই 6-7 মিনিটের পথ। মিস্টার দত্ত বেশ লোক, যাই হোক। তো আমরা তো বাদ পড়লুম, এক যাত্রায় পৃথক ফল। নিশ্চয়ই নয়, হ্যাঁ আপনিও যাবেন, রবীনবাবুও যাবেন। আমার গা ঘিন ঘিন করতে লাগলো। সামনে পড়ে রয়েছে একটা খুন হওয়া মানুষের মৃতদেহ। বাড়ির ভেতর থেকে আসছে আত্মীয়দের বুক চাপা কান্না।
এখানে দাঁড়িয়ে কি নাম নিমন্ত্রণের কথা? তারপরেই বুঝতে পারলাম মিস্টার দত্ত মরা কেটে কেটে আর লোকের মৃত্যু দেখে দেখে তার মন কঠিন হয়ে গেছে। এবং সতীশবাবু হচ্ছেন পুলিশের বহু পুরনো লোক। নিহত মানুষের ভয়াবহ দেহ ঘেটে ঘেটে এসব দৃশ্য তার কাছে নেহাত সহজ হয়ে গেছে। সুতরাং তার মনেরও বিকার না হওয়াটাই স্বাভাবিক। মিস্টার দত্ত নিজের হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করে ব্যস্তভাবে বললেন, 8:30 বাজলো সতীশবাবু, আর তো থাকবার উপায় নেই। 9টার ভেতরেই আমাকে এক রুগীর বাড়ি যেতে হবে। হেমন্তবাবু, আমাকে কি আর আপনার দরকার আছে? না মিস্টার দত্ত, আপনি অনায়াসেই যেতে পারেন। মিস্টার দত্ত প্রস্থান করলেন। হেমন্ত খানিকক্ষণ লোহার সিন্দুকটা পরীক্ষা করল, তারপর বলল, সতীশবাবু, এর চাবিটা কোথায়? চাবি পাওয়া যাচ্ছে না, বোধহয় খুনির কাছেই আছে। এক গোছা চাবি। বাড়ির ভেতরের লোকই যে এই খুনের সঙ্গে জড়িত আছে এও তার একটা প্রমাণ। বাইরের খুনি চাবি নিয়ে যাবে কেন? যে চাবি নিয়ে গেছে নিশ্চয়ই তার আরও কোনো বদমতলব আছে। হেমন্ত কিছু না বলে নীরবে ঘরের মেঝের দিকে তাকিয়ে বসে রইল। তারপর উঠে গিয়ে মেঝের দিক থেকে এক টুকরো শুনো কাঁদার মতন কি একটা কুড়িয়ে নিয়ে সেটা কিছুক্ষণ পরীক্ষা করে বলল, সতীশবাবু, বলুন তো এটা কি? এক টুকরো শুকনো কাদা। বীজে পথ দিয়ে হাঁটবার সময় খুনিদের কারোর জুতোর গোড়ালি আর সোলের খাঁজে এই কাদাটা লেগেছিল। তারপর মতিবাবুর সঙ্গে ধস্তাধস্তির সময়ে কাদার টুকরোটা গোড়ালি আর সেলের খাঁজ থেকে খসে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করে জানলে ওটা আমাদের কারোর জুতো থেকে খসে পড়েনি? দুটো কারণে। প্রথমত, আজ সকাল থেকেই শহরের পথঘাট খুবই খটখটে। এই ঘরে যারা ঢুকেছে তাদের কারোকেই কর্দমাক্ত পথ দিয়ে হাঁটতে হয়নি। দ্বিতীয়ত, আমি খালি চোখে যতদূর দেখছি এই কাদার ভেতরে কিঞ্চিত নতুনত্ব আছে। খুনিদের একজনের পায়ে ছিল রবারের জুতো, তার গোড়ালি সমতল, সুতরাং এরকম কাদার তাল জমবার তো কোনো উপায় নেই। ঠিক। অতএব এটি সংলগ্ন ছিল ওই খুনির জুতোর সঙ্গে। একে আমি এখন সযত্নেই পকেটস্থ করলুম। বাড়িতে গিয়ে অনুরীক্ষণ দিয়ে পরীক্ষা করব। সতীশবাবু, একবার বিনোদলালের সঙ্গে দেখা করার সুবিধা হবে কি? নিশ্চয়ই হবে। সতীশবাবুর হুকুমে তখনই একজন লোক বিনোদলালকে খবর দিতে গেল। খানিক পরেই এক যুবক ভীত হরিণের মতো চারিদিক তাকাতে তাকাতে অত্যন্ত জড়সড় হয়ে ঘরের ভেতরে এসে ঢুকল। ফর্সা রং, ছিপছিপে দেহ আর চোখমুখ সুন্দর। যুবকটি যে খুব শৌখিন তা দেখলেই বোঝা যায়। কিন্তু তার মাথার ক্যারি করা চুল আজ স্নান ও চিরুনির অভাবে এলোমেলো, চাকচিক্যহীন। পরনে দামি রেশমি জামা ও মিহিদেশি কাপড়, কিন্তু সেগুলোও মলিন, পরিপাট্যহীন। তার চোখ ফোলা ফোলা, দুই গালেও শুকনো অভ্রুর দাগ, যেন বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যের হিরো। হেমেন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে নীরবে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। তার চোখ দুটো দেখলে মনে হয় তারা যেন যুবকের মনের ভেতর গিয়ে ঢুকতে চাইছে। সেই তীব্র দৃষ্টি সইতে না পেরে যুবক মাথা নামিয়ে ঘরের মেঝের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে রইল। তারপর কম্পিত স্বরে বলল, আপনারা কি আমায় ডেকেছেন? আপনার নাম কি? শ্রী বিনোদলাল চট্টোপাধ্যায়। কাল সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আপনি কি করেছেন? কাল সন্ধে 7:30 থেকে রাত 12টা পর্যন্ত আমি থিয়েটারে ছিলাম। বাড়ি ফিরেছেন কখন? রাত 1:30টার সময়। মোটরে করে এসেছিলেন? আগে হ্যাঁ। কোন থিয়েটারে গিয়েছিলেন? নাট্যনিকেতনে। কোন দরজা দিয়ে বাড়িতে ঢুকেছিলেন? সদর দরজা দিয়ে। দরজা বন্ধ ছিল? আগে হ্যাঁ। কে খুলে দিয়েছিল? দারোয়ান। কোন জামা পরে থিয়েটারে গিয়েছিলেন? যে জামাটা পরে আছে। থিয়েটার থেকে কি আপনি সোজা এই বাড়িতেই চলে এসেছিলেন? আগে হ্যাঁ। মিথ্যে কথা। একটু ইতস্তত করে যুবক বলল, আগে চুপ। থিয়েটার থেকে আপনি বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে খাবার খেয়েছেন, নেশা করেছেন। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। বিনোদলালের মুখ হয়ে গেল মরার মতো হলদে এবং তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে থাকে। হেমন্তর কণ্ঠস্বর আবার অত্যন্ত কোমল হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, বিনোদবাবু, ভবিষ্যতে আর কখনো মদ খাবেন না। মদ হচ্ছে মানুষের সব থেকে বড় শত্রু। মানুষকে সে যে কোনো মুহূর্তে নরকে টেনে নিয়ে যেতে পারে। লক্ষ্য করলে দেখবেন কোনো পশুও কিন্তু মদ খায় না, কারণ সেটা স্বাভাবিক পানীয় নয়। যে জিনিসে পশুর রুচি নেই
মানুষ যদি সে খাবার খায় তাহলে পশুর থেকেও তাকে অধম বলবো না? আর একটা কথা মনে রাখবেন, কোনো ভদ্রলোকেরই মিথ্যে কথা বলা উচিত নয়। মদ খাওয়া যে পাপ তা আপনিও জানেন, তাই সেই পাপ লুকোবার জন্যই মিথ্যে কথাটা বলেছিলেন। যে পাপ ভদ্রলোককে মিথ্যে কথা বলতে বাধ্য করে তার চেয়ে হীন আর কিছুই নেই। এখন আপনি যান, আমি আর কিছু জানতে চাই না। দারুণ আতঙ্কে এবার হেমন্তর মুখের দিকে তাকিয়েই বিনোদলাল তাড়াতাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল। সতীশবাবু বিপুল বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, হেমন্তবাবু, আপনি যে বিনোদকে চিনতেন এ কথা তো আমাকে একবারও বলেননি। চিনতাম মানে? আমি আজ প্রথম বিনোদবাবুকে দেখলাম। আজ সকালেও এর নাম পর্যন্ত জানতাম না। তাহলে আপনি বিনোদের এত গুপ্ত কথা জানলেন কেমন করে বলুন তো? খুব সহজেই। ইচ্ছে বা চেষ্টা করলে আপনিও জানতে পারতেন। বিনোদ যখন বলল যে নাট্যনিকেতন থেকে সে মোটরে রাত 12টার সময় বেরিয়ে বাড়ি ফিরেছে 1:30টার সময়, তখনই বুঝেছিলাম সে সোজা বাড়িতে আসেনি। কারণ নাট্যনিকেতন থেকে এখানের দূরত্ব 1 মাইলের চেয়ে বেশি নয়। মনে প্রশ্নটা উঠল যে 1.5 ঘন্টা সময় সে কোথায় কাটিয়েছে। লক্ষ্য করে দেখলাম তার জামার হাতের কাছে তরকারির হলুদ দাগ লেগে। জামায় পানের ছোপও আছে, জায়গায় জায়গায় পোড়া দাগ। জিজ্ঞাসা করে জানলাম যে কাল তার গায়ে এই জামাটাই ছিল। তরকারির দাগ দেখে অনুমান করতে পারলাম যে থিয়েটার থেকে বাড়িতে আসবার সময় সে যে কোনো একটা হোটেলে উঠেছিল। কারণ সাধারণত থিয়েটার থেকে অত রাত্রে কেউ কোথাও নিমন্ত্রণ খেতে যায় না। তারপর চিন্তা করে দেখলাম যে সিগারেটের আগুনে ফিলকি লেগে জামায় নানান জায়গায় পুড়ে যাওয়া, তরকারির দাগ আর পানের ছোপ লাগা এই সমস্ত অজ্ঞানতা বা অসাবধানতারই লক্ষণ। নেশা না করলে এমন বেহুশ মানুষ হতে পারে না। সেজন্যই আন্দাজে বিনোদকে ওইসব প্রশ্ন করেছি। অদ্ভুত আপনার তীক্ষ্ণ দৃষ্টি। বিনোদকে দেখেই তার আসল চরিত্র আবিষ্কার করে ফেললেন। কিন্তু কাল রাত 10টা পর্যন্ত বিনোদ কি করেছে এ কথা আপনি জানতে চাইলেন কেন? এই জিজ্ঞাসার জবাব দেওয়ার সময় এখন হয়নি, আমাকে দয়া করে মাফ করবেন। বিনোদ খালি জুয়াই খেলে না, নেশাও করে। হয়তো তার আরও কোনো গুণ আছে। আচ্ছা সতীশবাবু, বিনোদ কাল কখন বাড়ি ফিরেছে? দারোয়ানের কাছে সেই খোঁজ নিয়েছেন? নিয়েছি, রাত 1:30টার সময়। উত্তম। আর আমার কিছু দেখবার বা শুনবার নেই। নমস্কার। এখনই যাবেন? কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছেন নাকি? এত তাড়াতাড়ি আমার পক্ষে কিছু বলাটা উচিত নয়। তবে এইটুকু জেনে রাখুন যে ঘনীভূত অন্ধকারের ভেতরে আমি 2-1টা আলোক রেখা দেখতে পেয়েছি। চলো রবিন, পলায়ন করা যাক। রাস্তায় বেরিয়ে দেখলাম আজ শহরের একই অকথা। চারিদিক ঢাকা পড়ে গিয়েছে যেন কুয়াশার ঘেরা টোপে। কলকাতায় যে এমন কুয়াশা হতে পারে তা কখনো কল্পনাও করিনি। মাথার উপরে লক্ষ্যতারার চুমকি বসানো নীলাকাশ বলে কোনো কিছুর অস্তিত্ব রয়েছে। হেমন্ত রয়েছে আমার কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, কিন্তু তাকেও দেখাচ্ছে যেন আবছায়ার মতো। একে মতিবাবুর বাড়ির পেছন দিককার এই সরু গলিটার নিতান্তই খুব নির্জন। তার উপরে শীতার্ত রাত। মনে হচ্ছে আমরা চলেছি নিস্তব্ধ এক অন্ধকার রাজ্যের ভেতর দিয়ে অন্ধের মতো। পেছনে আবার একাধিক অদৃশ্য জুতের শব্দ। আমি সাড়া দিয়ে বললাম, আরে কে আসে, সাবধান, আমার দেহের ওপর চোট খাবেন না। পর মুহূর্তে মাথার ওপর অনুভব করলাম প্রচণ্ড এক আঘাত, এবং চোখের সামনে ছড়িয়ে পড়ল রাশি রাশি সর্ষে ফুল। তারপরেই জ্ঞান হারিয়ে ফেললাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম তা আমি জানি না, কিন্তু জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে শুনলাম হেমন্তর কণ্ঠস্বর। রবিন, রবিন। হ্যাঁ, কি বলছো? উফ। উঠে বসো। হেমন্ত আমাকে ধরে তুলে বসিয়ে বলল, তোমার মাথা ফেটে গেছে, এখন একটা ব্যান্ডেজ দরকার। তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে পারবে? বোধহয় পারবো, কিন্তু আমাকে এরকমভাবে আক্রমণ কে করলো? এখন কোনো কথা নেই, আগে চলো। নিজের বাড়িতে ফিরে হেমন্ত আমার ক্ষতস্থানটা পরীক্ষা করলো। তারপর সেই তাড়াতাড়ি জল দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ওষুধ প্রয়োগ করে ব্যান্ডেজ বাঁধতে বসলো। কিন্তু হেমন্ত, হঠাৎ আমার উপর গুন্ডার আক্রমণ কেন? গুন্ডা নয় রবিন, হত্যাকারী। হত্যাকারী? হ্যাঁ, এ হচ্ছে মতিবাবুর হত্যাকারীর কৃত্যি। খালি তোমাকে নয়, আমাকেও আক্রমণ করেছিল। তুমি তাদের দেখতে পেয়েছো? আবছায়ের মতনই দেখেছি, দেখলেও চিনতে পারতাম না। তারা মুখোশ পরে এসেছিল। কিন্তু কেন? তারা আমার পকেট থেকে সেই 10 আনাটা চুরি করে পালিয়েছে। আমার সন্দেহ হচ্ছে বিনোদের উপরে।
নিশ্চয়ই সে পাশের ঘরে লুকিয়ে বসে দস্তানা সম্বন্ধে তোমার মতামত শুনেছে। তারপর তার কোনো অনুচরের সঙ্গে আমাদের পিছু নিয়েছে। আজকের এই বিদঘুটে কুয়াশা তার পক্ষে একটা মস্ত সুযোগ। দুর্যোগও হতে পারে রবিন। দুর্যোগ? হ্যাঁ, খানিকটা তাই বই কি। মানে? এই দেখো। হেমন্ত হাসতে হাসতে পকেট থেকে একখানা পকেট বুক বার করে টেবিলের সামনে রাখল। পকেট বুক? হ্যাঁ। পকেট বুকখানা খুলে দু এক পাতা উল্টে সে একটু বিস্মিত স্বরে বলল, না, যা ভেবেছিলুম তা তো নয়। কি তুমি ভেবেছিলে? ভেবেছিলাম এই দস্তানার মধ্যে চোরের নাম ধামের গুপ্ত কথা পাবো। এখন দেখছি এ তো মতিবাবুর ডায়েরি। হ্যাঁ? তবে কি এখানেই মতিবাবুর ঘর থেকে অদৃশ্য হয়েছে? তাই তো বোধ হচ্ছে। এখানে তুমি পেলে কোত্থেকে? পিক পকেট, যেখান থেকে চিরকালই গুপ্তধন আহরণ করে। হেমন্ত, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো, কুয়াশার গা ঢেকে আজ আমাদের সঙ্গে আক্রমণ করেছিল দুজন লোক। খুব সম্ভব তাদের হাতে ছিল ছোটখাটো লোহার ডান্ডা। তারা নিশ্চয়ই আমাদের খুন করতে আসেনি, এসেছিল খালি ওই দস্তানাটা হাতাবার জন্য। বোধহয় ওই দস্তানাটাকে ওরা কেউ চেনে। দস্তানাটা দেখলে তারা মালিকের পরিচয় দিতে পারে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু সে কথাটা থাক। একজন তোমাকে আক্রমণ করে আর একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা মারে, কিন্তু ফসকে যায়। সে আবার ডান্ডা তোলার আগেই আমি তাকে দুই হাতে জড়িয়ে ধরি এবং সঙ্গে সঙ্গে বুক পকেটে অনুভব করি একটা ডায়েরির অস্তিত্ব। তুমি জানো রবিন, খুব বিপদেও আমার মাথাটা গুলিয়ে যায় না। চোখের নিমেষ পড়বার আগেই আমি এক হাতে জড়িয়ে সাত করে পকেট থেকে হাত চালিয়ে ডায়েরিখানা তুলে নিলাম। কিন্তু সেই মুহূর্তেই অন্য লোকটা তোমাকে ছেড়ে আমারও মাথায় ডান্ডা মারে। আমি মাটিতে পড়ে যাই। আমার মাথা ফাটেনি বটে, কিন্তু আচ্ছন্নের মতো হয়ে গিয়েছিলাম। আমাকে সেই অকথায় পেয়ে দস্তানাটা তারা নিয়ে সরে পড়ে। আমি যে পকেট মেরেছি এটা নিশ্চয়ই তারা জানতে পারেনি। চোরের ওপর আচ্ছা বাটপাড়ি করেছ বটে, কিন্তু হেমন্ত, ডায়েরি আর চাবির গোছা চুরি দেখে সত্যি সত্যি সন্দেহ হয় যে বাড়ির ভেতরেই কোনো লোক মতিবাবুকে খুন করেছে। হ্যাঁ, সন্দেহ কেন, একরকম নিশ্চিতভাবেই একথা বলা যায়। বাইরের লোক খুন আর চুরি করে তুষ্ট হতে পারে, মতিবাবুর চাবির গোছা আর ডায়েরি কোনো কাজেই লাগতে পারত না। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হেমন্ত অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, সতীশবাবুরও ওই মত। মিনিট 5-6 হেমন্ত আর ডায়েরি থেকে মুখ তুলল না। তারপর হঠাৎ উৎসাহিত কণ্ঠে বলল, পেয়েছি রবিন, ডায়েরি চুরি করার কারণ পেয়েছি। এই পাতাখানা ছাড়া ডায়েরির অন্য কোথাও আমাদের পক্ষে বিশেষ কোনো দরকারি কথা নেই। শোনো। বলেই পড়তে লাগলো। আমার শোবার ঘরের বড় টেবিলের ডান দিকের টানার পেছনের কাঠেই একটি গুপ্তস্থান আছে। বাঁ কোণের শেষ প্রান্তে খুব ছোট একটা স্প্রিং আছে। সেটি টিপলেই গুপ্তস্থানটি বেরিয়ে পড়বে। ওর মধ্যে প্রায় 40,000 টাকার হীরা, চুনি, পান্না আর মুক্তা আছে। বৃদ্ধ হয়েছি, স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে। হঠাৎ যদি মারা পড়ি সেই ভয়ে আমার উত্তরাধিকারের জন্য এই কথাগুলো লিখে রাখলাম। রবিন, খুনি জানত যে ডায়েরির মধ্যেই ওই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। এই জন্যই সে চাবি চুরি করেছে। কাল তাড়াতাড়িতে ডায়েরিটা পড়তে পারেনি। খুব শীঘ্রই সে কাজ হাসিল করবে। করবে নাকি দেখা যাক। বলেই হেমন্ত উঠে টেলিফোনে রিসিভার তুলে নিয়ে থানায় নম্বর বলল। কে? সতীশবাবু থানায় ফিরে এসেছেন? হ্যাঁ, আমি হেমন্ত। শুনুন, মতিবাবুর দেহ সব ব্যবচ্ছেদাগারে পাঠিয়ে দিয়েছেন তো? বেশ, তার শোবার ঘর বন্ধ আছে, উত্তম। কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন, ওই ঘরের দরজার সামনে সর্বদাই যেন পাহারা রাখা হয়। কেউ যেন কোনো কারণেই সেই ঘরে ঢুকতে না পারে। কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এখনও সেটা প্রকাশ করবার সময় হয়নি। রাগ করবেন না, যথাসময়ে সমস্ত কিছু বলবো। হ্যাঁ, বলেন কি? যে কনস্টেবল ভাঙা কাচের গ্লাস নিয়ে একলা আসছিল, হঠাৎ পথে কারা তাকে আক্রমণ করেছে, তারপর গ্লাসটা ছিনিয়ে নিতে পারেনি? বাহ, শুনে ভালো লাগলো। কনস্টেবল কাউকে চিনতে পারেনি? হ্যাঁ, কলকাতায় আজকের কুয়াশাটা আশ্চর্যই বটে, অভূতপূর্ব। হ্যাঁ, কি বললেন? মিনিট 2 আগেই গলির পথের কাছে কনস্টেবল আরেক পথিকের গায়ের উপর গিয়ে পড়ে। কে সে? বিনোদ? অত কুয়াশায় ওখানে কি করছিল? মাথা ধরেছে বলে বেড়াতে বেরিয়েছিল এই বৃষ্টি কুয়াশাতে?
আশ্চর্য, তাকে গ্রেপ্তার করবেন কিনা ভাবছেন? আপনার কর্তব্য আপনি ভালোই বোঝেন, আমি আর কি বলবো। এই পথে আমি শিক্ষানবিশ ছাড়া আর তো কিছুই নই। হ্যাঁ, আমার কাছেও একটা নতুন খবর আছে। আমাকে আর রবিনকেও আজ কারা যেন আক্রমণ করেছিল। রবিনের মাথাটা ফেটে গেছে, আমার খুব একটা বেশি লাগেনি, কিন্তু সেই দস্তানাটা লুট হয়ে গিয়েছে। কনস্টেবলের মতো আমার ভাগ্যটা অতটা ভালো নয়। না, চিনতে পারিনি। একে কুয়াশা, তার উপরে উপন্যাসের দুরাত্মাদের মতো তারা মুখোশ পরে এসেছিল। না না, রাতে আমাদের আর দেখতে আসতে হবে না, আমরা ভালোই আছি। আচ্ছা, নমস্কার। রবিন, সব শুনলে তো? ভাই হেমন্ত, এ যে আমরা সাংঘাতিক লোকের পাল্লায় পড়েছি। কাল খুন, ৮০,০০০ টাকা চুরি, আজ আমাদের আর কনস্টেবলকে আক্রমণ। আমি ভাই কালি কলম নিয়ে নাড়াচাড়া করি, এসব গোলমাল আমার ধাতে সহ্য হবে না। আমিও জানতাম যে বটতলার ডিটেকটিভ নোবেলে কেমন যেন হৈ হৈ কাণ্ড ঘটতে পারে, কিন্তু রবিন, বুঝতে পারছো কি, তাদের বিরুদ্ধে প্রমাণগুলো সরাবার জন্য খুনিরা কিরকম মরিয়া হয়ে উঠেছে। উপন্যাসকেও সত্য করে তুলতে চাইছে তারা, কিন্তু কে তারা কিছুই ধরতে পারছি না। আচ্ছা, সতীশবাবুর কাছে তুমি এটা ভাঙলে না কেন? কি কথা? মতিবাবুর ডায়েরির কথা। রবিন, আমার এই লুকোচুরি মার্জনীয়। সত্যি কথা বলতে কি, এইটাই হবে আমাদের জীবনের প্রথম উল্লেখযোগ্য কেস। পুলিশের কাছে সমস্ত বাহাদুরি আমি একলাই অর্জন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আমি এই মামলাটার কিনারা ঠিক করতে পারব। অবশ্য তারপরে আমি সরে দাঁড়াবো জবনিকার অন্তরালে, জনসাধারণের কাছে পুলিশকে ১৬ আনা সুখ্যাতি আদায় করবার অবসর দেব। কিন্তু এ যে আগুন নিয়ে খেলা হচ্ছে, আমাদের প্রাণও যেতে পারে। দেহের ভেতর থেকে এত চম্পট প্রাণবায়ু যাতে বহির্গমন না হয়, সেই চেষ্টায় ত্রুটি আমি করব না। কিন্তু কি আশ্চর্য, আমি যে একটা বড় কথা ভুলে গিয়েছি রবিন। হেমন্ত টপ করে দাঁড়িয়ে নিচের পকেটের ভেতর হাত চালিয়ে দিল। কি খুঁজছো তুমি? এইটা। হেমন্ত বার করলো সেই কাগজের মোড়কটা, যার ভেতরে সে পুড়ে রেখেছিল খানিক জুতো থেকে খসা শুকনো কাঁদা। মোড়কটা খুলে হেমন্ত আশ্বস্ত স্বরে বলল, আহ, বাঁচা গেল। কাদাই টুকরোর ধস্তাধস্তিতে একেবারে গুড়িয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি। ওই এক টুকরো কাদাকে তুমি এমন অমূল্য নিধি ভাবছ কেন? ওর ভেতর থেকেই কি তুমি খুনিকে আবিষ্কার করতে চাও? আশ্চর্য কি, আমার সঙ্গে পরীক্ষাগারে এসো। হেমন্ত তার পরীক্ষাগারে গিয়ে টেবিলের সামনে চেয়ার নিয়ে বসে পড়ল। তারপর আনুবীক্ষণ ওই মোড়কের শুকনো কাদার গুঁড়ো নিয়ে ব্যস্ত হয়ে রইল বেশ কিছুক্ষণ। এরকম পরীক্ষার মধ্যে আমি কোনো রসকসই পাই না। ঘরের এক কোণে মাটি দিয়ে তৈরি একটি গাছে ছাল ছাড়ানো মানুষের মূর্তি দাঁড় করানো ছিল। আমি তার সম্মুখে গিয়ে দাঁড়ালাম। এমন সময় হেমন্ত আমাকে ডেকে বলল, এই শোনো, কাদার ভেতরে কি কি আছে জানো? কি কি আছে? এর মধ্যে আছে চুন আর বালি, সুরকি আর কয়লার গুঁড়ো। এগুলো মেশানো আছে কলকাতার পথে সাধারণ ধুলোর সঙ্গে। চুন, বালি, সুরকি, কয়লাও মেলে কলকাতার যেখানে সেখানে। এর কোনোটাকেই আমি অসাধারণ বলে মনে করি না। করো নাকি? দেখো ভাইয়া, এটা ভারী বাড়াবাড়ি হচ্ছে। কিন্তু শুক্র কাদার গুঁড়ো অর্থাৎ ধুলো নিয়ে এত বেশি মাথা কামানো হচ্ছে মানুষের মস্তিষ্কের অপব্যবহার। প্রিয় রবিন, তুমি হচ্ছে একটা প্রাকাণ্ড উজবুক। পরদিন বৈকালে চললাম পরেশ মিত্র লেনে মিস্টার দত্তের চায়ের নিমন্ত্রণ রাখতে। বিশেষ করে কলকাতার উত্তরাঞ্চলে শহরের শিরা উপশিরার মতো সব ছোট ছোট গলি দেখা যায়। পরেশ মিত্র লেনও ঠিক সেই রকমই। গলিটি চওড়ায় ৬ থেকে ৭ হাতের বেশি নয়, সাপের মতো এঁকে বেঁকে পাক খেয়ে ভেতরে চলে গিয়েছে। গলিটা প্রথম যেখানে মোড় ফিরেছে সেখানে বড় রাস্তা থেকে দেখা গেল একখানা নতুন বাড়ি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি একটা জিনিস বরাবরই লক্ষ্য করেছি, ছেলেবেলা থেকে সব বিষয়ে হেমন্তের কৌতূহল হচ্ছে অসীম। হয়তো এটা একটা ভালো ডিটেকটিভের বিশেষ লক্ষণ, কিন্তু ঠিক এই কারণে তার সঙ্গে পথ চলার সময় অনেক সময় কেবল বিরক্তিকরই নয়, নিরাপদও ছিল না। একদিনের কথা বলি, বাগবাজার দিয়ে যাচ্ছি আমরা দুজন। রাস্তায় একটা বিড়িওয়ালা দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করতে করতে কে যেন অট্টহাস্য করে উঠল, আর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল হেমন্ত। ৩, ৪, ৬ মিনিট কেটে গেল, সেখান থেকে সে আর নড়বার নাম পর্যন্তও করে না। আমি বিস্মিত হয়ে বললাম, কি হে, ব্যাপার কি? এই দুপুর রোদে মাথার চাঁদে যে গরম হয়ে উঠল।
আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? রবিন, তুমি ওর দাঁতগুলো লক্ষ্য করেছ? দাঁত? কার দাঁত? ওই যে লুঙ্গি পরা লোকটা এখনই হাহা করে হেসে উঠল, দেখো আবার হাসছে। ওই ওই দেখো ওর দাঁত। যাও যাও, বাজে বকো না। পথে পথে লোকের দাঁত দেখে বেড়ানো আমার ব্যবসা নয়, চলো। ওর সদন্তগুলো কিরকম অসম্ভব বড় আর লম্বা দেখেছ? সদন্ত? সদন্ত আবার কি? মূর্খ রবিন, তুমি এই সাহিত্য চর্চা ছেড়েই দাও। তুমি ভালো গোয়েন্দা বা সাহিত্যিক কিছুই হতে পারবে না। মাতৃভাষা জানো না? খদন্ত অর্থাৎ ক্যানিয়ন টুথ। সাহিত্যিকের কাজ নয় যে সদন্ত নিয়ে তদন্ত করা। চলে এসো। অসাধারণ সদন্ত, তার উপরেই আবার চৌকো চোয়ালের অধিকারী। যেসব বড় বড় পণ্ডিতরা অপরাধ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন তারা বলে যে... তারা কি বলেন আমি চাই না শুনতে, আগে আসবে কিনা বলো। উঁচু, আমি আগে ওই লোকটার পরিচয় জানতে চাই। ওই দেখো লোকটা এগিয়ে চলল, মস্ত লম্বা সদন্ত, তার উপরে চৌকো চোয়াল, একেবারে সোনাই সোহাগা। এসো রবিন, আমরা ওর পেছনে পেছনে যাই। হেমন্ত এমন বজ্রমুষ্টিতে আমার হাতের কবজি চেপে ধরল যে তা ছাড়ানো অসম্ভব। বাগবাজারের মোড়ে লোকটা এসে চলল চিতপুর রোডের বাসে। আমরাও বাসে চেপে টিকিট কিনলাম। আমি চুপি চুপি বললাম, এই যে বুনো হাঁসের পেছনে ছোটা হচ্ছে, ওর পরিচয় জেনে আমাদের কি লাভ? লাভ হয়তো কিছুই হবে না, হতাশ মুখে ফেরার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু আমি হচ্ছে অপরাধ বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের মতামতগুলো মেকি কি না সেগুলো যাচাই করার চেষ্টা করব না? মনে মনে হেমন্তের অপরাধ বিজ্ঞানকে পাঠাতে চাইলাম জাহান নামে। মশাই, কি আপত্তি বলুন তো? চৈত্র মাসের তপ্ত দুপুর, পথের কুকুরগুলোও যেন এখন ধুকতে ধুকতে ঠান্ডা আশ্রয় খুঁজছে। কোথায় বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘরের জানালা বন্ধ করে বিজলি পাখার তলায় শীতল পাটিটা বিছিয়ে বরফ দেওয়া শরবত পান করতে করতে রবি ঠাকুরের কবিতা পড়ব? তা না, ছুড়ে চলেছি এক মহাপাগলের সঙ্গে। গ্রহের ফের আর কাকে বলে? হতচ্ছাড়া সদন্ত বাস থেকে নামলো হ্যারিসন রোডের মোড়ে। তারপর খানিকটা এগিয়ে গিয়ে কফিখানায় গিয়ে ঢুকল। হেমন্ত রাস্তার ফুটে দাঁড়িয়ে বলল, ভাই হেমন্ত, এবার দয়া করে আমাকে মুক্তি দাও। তোমার সদন্তের নাম ধাম বংশ পরিচয় তো আমাদের কাছে নেই। আমি অপরাধ বিজ্ঞানের ছাত্রও নই, আমাকে নিয়ে টানাটানি কেন? হেমন্ত মাথা চুলকোতে চুলকোতে ভাবছে অতঃপর আর কী কর্তব্য। এমন সময় বড়বাজার থানার এক ইন্সপেক্টর সেখানে এসে হাজির হলেন। আরে আরে হেমন্ত বাবু যে এমন অসময়ে এখানে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছেন কেন? ওই লোকটাকেই দেখছি, ওই যে পরনে ডোরা কাটা সঙ্গে লুঙ্গি, গায়েও ডোরা কাটা একটা লাল গেঞ্জি, বসে বসে সগ্রাসে মাংস গিলছে। ব্যাটার সাহস তো কম নয়, দিনের বেলায় এখানে প্রকাশ্যে বসে ফুর্তি করে খাবার খাচ্ছে। ধন্যবাদ হেমন্ত বাবু, ওকে দেখিয়ে দিয়ে আপনি ভারী উপকার করলেন। কে ও? আব্দুল মিয়া, মেছোবাজারের গুন্ডা, দাগে আসামি, 7 বার জেল খেটেছে। আজই 3 দিন ধরে একটা খুনের মামলায় ওকে আমরা সারা কলকাতাময় খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আর ও কিনা আমাদের এই হাতের কাছেই খোশ মেয়েছে, সশরীরে বর্তমান। আব্দুল তখনই ধরা পড়ল। হেমন্তের দুই চোখ যেন নাচতে লাগলো। বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সি ডেকে বলল, মায়া, অপরাধ বিজ্ঞানের মাহাত্ম্যটা দেখলে তো? পরেশ মিত্র রেলেনের সেই প্রায় সম্পূর্ণ বাড়িখানা হঠাৎ হেমন্তের দৃষ্টি আকর্ষণ করল। মিনিট দুয়েক ধরে বাড়িখানা দেখে সে বলল, দেখো রবিন, আজ কিছুকাল থেকে বাংলাদেশে এক নতুন উৎপাত শুরু হয়েছে। স্কাইস্ক্র্যাপার নামে এক অদ্ভুত, এমনকি বেয়ারা ধরনের বাড়ি আমরা আমেরিকা থেকে দেখে এসেছি। আমেরিকার বায়োস্কোপালা বা কোণার্ক মন্দির বা তাজমহলের দেশে এসেও সেই ঢঙে মেট্রো সিনেমায় বাড়ি তৈরি করেছে। সেটা আমাদের চোখে আঘাত দিলেও মেট্রোর কর্তৃপক্ষ কিন্তু দোষ দিতে চায় না, কারণ তারা হচ্ছে সেই দেশেরই লোক যারা বিদেশের ঠাকুর ফেলে, যারা স্বদেশের কুকুর ধরে আদর করে মনুষ্যত্বের পরিচয় দেয়। কিন্তু আজকাল বাঙালিরাও দেখছি কলকাতার পথে পথে স্কাইস্ক্র্যাপারের নকলে ঘরবাড়ি তৈরি করতে লজ্জিত হয় না। এই যে এই নতুন বাড়িখানায় চেয়ে দেখো, এই বিদেশি আদর্শের বদহজম সহ্য করা একেবারে অসম্ভব। এমন অনুকরণ প্রিয় জাতি কোনোদিনই স্বাধীন হতে পারবে না। তোমার স্থাপত্যের সমালোচনা রেখে এখন 10 নম্বর বাড়ি খোঁজো। 5টা বাজেছে, চায়ের সময় উত্তীর্ণ হয়ে যায়। যাকে উত্তীর্ণ হয়ে এও অনুকরণ। আমরা কি ইংরেজ যে এই সময়ের মধ্যে আমাদেরও চা খেতে হবে?
এসো এসো, ওসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। মিস্টার দত্ত হয়তো আমাদের জন্য অপেক্ষা করছেন। কিছু দূর এগিয়ে গিয়েই 10 নম্বর বাড়ি পাওয়া গেল। দারোয়ানের ওপর বোধহয় আদেশ ছিল, আমাদের নাম শুনে সে দোতলায় যেতে অনুরোধ করল। মিস্টার দত্ত তার দোতলার বৈঠকখানায় বসে সত্যি সত্যি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। দেখলাম সতীশবাবু আমাদের আগেই সেখানে হাজির হয়েছেন। মিস্টার দত্ত তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্ত বাবু, আরে রবিন বাবু, হ্যাঁ 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 হ্যাঁ, কাল আপনারা কি সাংঘাতিক বিপদে পড়েছিলেন। সতীশবাবুর মুখে তো আমি শুনে স্তম্ভিত হয়েছি। রবিন বাবুর মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা রয়েছে যে। ওহো, নিশ্চয়ই নিশ্চয়ই ওর খুব লেগেছে। লাগেনি বললে মিথ্যা কথা বলা হবে। মধু খেলে মিষ্টি লাগে, আর ডান্ডা খেলে কষ্ট পেতে হয়। প্রকৃতির এই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু কে কে এই শয়তান অনায়াসে যে খুন করছে, ভদ্রলোককে মারাত্মক আক্রমণ করছে, অথচ এখনো মেঘনাথের মতো লুকিয়ে রয়েছে মেঘের আড়ালে। আমার তো মশাই এই বাড়ি থেকে না এবার বেরোতেই ভয় করছে। সতীশবাবু বললেন, আপনার আবার কিসের ভয়? আপনি তো পুলিশের লোক নন। না না, আমি পুলিশের লোক নই বটে, কিন্তু বন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশকে তো সাহায্য করছি। খুনিদের রাগ আমার উপরে পড়তে কতক্ষণ। মিস্টার দত্ত শুনুন, আপনার কোনো ভয় নেই। আমরা বোধহয় শীঘ্রই খুনিকে ধরতে পারবো। আচ্ছা, একটা কথা বলতে পারেন? আজ্ঞা করুন। আজ্ঞা নয় মিস্টার দত্ত, এটা অনুরোধ। আপনি তো মতিবাবুর বন্ধু, ও পরিবারের অনেক খবরই রাখেন। তো বিনোদলালবাবু কোন কোন লোকের সঙ্গে মেলামেশা করতেন সে বিষয়ে আমাদের কোনো খবর দিতে পারবেন? বিনোদের বন্ধুদের কথা আমাকে আর জিজ্ঞাসা করবেন না। কেন বলুন তো? না না না, তারা তারা লোক ভালো নয়। তাদের বিশেষ পরিচয় আমি জানি না বটে, কিন্তু কানাঘুষে শুনেছি বন্ধুদের চেষ্টাতেই ওই বিনোদের পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছে। বন্ধুরা চেষ্টা করবে না কেন? মামার মৃত্যুর পর বিনোদ হবে অগাধ সম্পত্তির মালিক, তারপরেই তো তাদের পোয়া 12। কিন্তু যেতে দিন মশাই, যেতে দিন, ও কথা যেতে দিন। সতীশবাবু, সব ব্যবচ্ছেদাগারের খবর কি? মতিবাবুর পাকস্থলীতে কোনো রকম বিষের অস্তিত্ব পাওয়া যায়নি, যদিও ডাক্তারদের আগে সেই সন্দেহই হয়েছিল। এবার মতিবাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে কিনা সেই বিষয়ে ডাক্তাররা জোর দিয়ে কোনো কিছু বলতে পারছে না, তবে তারা স্বীকার করেছেন যে ওটা মৃত্যুর কারণ হলেও হতে পারে। মতিবাবুর কণ্ঠের প্রত্যেকটা রক্তবহা নাড়িতে অতিশয় রক্তাধিক্যের লক্ষণ পাওয়া গেছে। নিশ্চয়ই বিষম জোরে তার গলাটা কেউ টিপে ধরেছিল। ডাক্তারের রিপোর্ট তো এই। আর আপনার রিপোর্ট কি হেমন্তবাবু? আমার রিপোর্ট? আপাতত আমার কাছে রিপোর্ট করবার মতো কোনো তথ্যই নেই। কেন হেমন্ত, তোমার সেই শুক্র কদর্ম চূর্ণের কাহিনীটা বলতে পারো। দোহাই হেমন্তবাবু, আপনার এই কর্দম চূর্ণের কাহিনী থেকে আমাদের বঞ্চিত করবেন না। না সতীশবাবু, শোনেন কেন, এই বিষয়ে আমার বন্ধুটি হচ্ছে 1 নম্বরের একটা অপদার্থ। যে ধুলোকে আমরা রাখি পায়ের তলায়, আধুনিক অপরাধ বিজ্ঞানে তার স্থান যে কত উপরে তা মূর্খ রবিন সে কথা জানে না। হেমন্তবাবু, এই বিষয় আমিও কম কাঁচা নই। আপনার মুখে একটুখানি ধুলোর ইতিহাস শুনতে চাই। ততক্ষণে ওই বেয়ারারা চাটাও নিয়ে আসবে। দেখুন, কিছুকাল আগেই অপরাধের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক ছিল না। বৈজ্ঞানিক পদ্ধতিতে চুরি আর খুনের মামলা আরম্ভ হয়েছে এই কালেই। আগে কোনো লোকের উপর মামলা হলে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবার জন্য তাকে দেয়া হতো অমানসিক যন্ত্রণা। তার ফলে কেউ কেউ মারাও পড়ত, আবার অনেকে প্রাণের ভয়ে নির্দোষ হলেও মিথ্যে কথা বলে অপরাধ স্বীকার করত। ইউরোপেও এমন ঘটনা অনেকই ঘটেছে। পুলিশ সন্দেহ করে একজনকে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে, আর তারপর প্রকাশ হয়েছে যে সত্যিকারের অপরাধী আর একজন লোক। আসল কথা, আগে অনেক ক্ষেত্রেই পুলিশ বুদ্ধির জোরে নয়, যন্ত্রণার চোটেই আসামির অপরাধ প্রকাশ পেত। কিন্তু আজকের ধারাটা কিন্তু ভিন্ন রকম। এই কালে পুলিশ যদি যন্ত্রণা দিয়ে আসামিকে অপরাধ স্বীকার করতে বাধ্য করে, তাহলে আদালত কিন্তু সেটা গ্রাহ্য করবে না। কিন্তু ইউরোপের আধুনিক পুলিশের যন্ত্রণা দ্বারা অপরাধীদের দোষ আবিষ্কার করা হয় না। তার কারণ পুলিশ এখন বিজ্ঞানের সাহায্য পায়। অপরাধীর স্বীকার অস্বীকার তা নিয়ে পুলিশকেও মাথা ঘামায় না। ঘটনাস্থলে পাওয়া আসামির ব্যবহার করা জামা কাপড়, জুতো, টুপি, ছোড়াছুরি, অনেক রকমেরই জিনিসের ভেতর থেকে পুলিশ বিজ্ঞানের সাহায্যেই আশ্চর্য সব তথ্য আবিষ্কার করতে পারে। আসামি অপরাধ স্বীকার করলেও দণ্ড থেকে মুক্তি পায় না,
এ বিষয়ে নানান দিকে নানান কথা বলা যায়, কিন্তু আপাতত বলতে চাই কেবল ধুলোর কথা। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে ধুলোর অগম্য ঠাঁই নেই। জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে একটা বাক্সে ডাকসি করে কৌটো একটা রেখে দিন, তার মধ্যেও ধুলো ঢুকবে। সাধারণ চোখে সে ধুলো যদি দেখতে না পাওয়া যায়, তবে অণুবীক্ষণ ব্যবহার করে দেখবেন কৌটোর ভেতরে বাস করছে নানান রকম ধুলো। এক এক শ্রেণীর মানুষ এক এক জাতীয় জিনিস নিয়ে নিয়মিত নাড়াচাড়া করবে, তার মধ্যে বিশেষ করে পাওয়া যাবে এক এক শ্রেণীর ধুলো। জার্মান, অস্ট্রিয়া আর ফ্রান্সের পুলিশরা এই বিষয়ে খুব গভীরভাবে আলোচনা করছে। অপরাধীদের ব্যবহৃত জিনিসগুলো হচ্ছে তাদের কাছে নাম সই করা স্বীকারোক্তির চেয়েও মূল্যবান। যারা পাউরুটি তৈরি করে তাদের নিত্য ব্যবহার্য জিনিসে পাওয়া যায় গমের পালো আর শ্বেতসার। যাদের কাজ ধাতু নিয়ে, তাদের জিনিসে মেলে অতি সূক্ষ্ম ধাতব ধুলো। খনিতে যারা থাকে তাদের ব্যবহৃত জিনিসে থাকে খনির ধুলো। রাস্তায় যারা পাথর ভাঙে তাদের জিনিসগুলো সূক্ষ্ম বালুময় ধুলোতে ভরা। এই রকমই নানান রকম জিনিস অণুবীক্ষণ দিয়ে পরীক্ষা করে অনায়াসেই বলে দেওয়া যায় তাদের মালিক মিস্ত্রি, জুতোর কসাই বা মুচি কোন শ্রেণীর লোক। প্রফেসর সেরেভিন ইকার্ড নানান পরীক্ষা দ্বারা প্রমাণিত করেছেন যে নিয়মিত ব্যবহৃত ট্যাক ঘড়ি বা হাত ঘড়ির ভেতরে যে সমস্ত ধুলো জমে, তার সাহায্যে খুব সহজেই বলে দেওয়া যায় যে সেই মালিক কোন শ্রেণীর লোক। এইবার একটা সত্য গল্প বলি। বিলেতের এক পাড়াগাঁয়ে একবার একটি স্ত্রী লোককে খুন করে পালায়। স্ত্রীলোকটির দেহে ছুরির আঘাত ছিল বটে, কিন্তু সেই আঘাত তার মৃত্যুর কারণ নয়। লাল ও নীল রেশমি সুতোর পাকড়ানো দড়ার ফাঁস তার গলায় লাগিয়ে কেউ তাকে হত্যা করে পথের ধারে ফেলে পালিয়েছে। পুলিশ দস্তুর মতো বৈজ্ঞানিক কোথায় তদন্ত শুরু করল। স্ত্রীলোকটির পোশাকে পাওয়া গেল তামাকের ধুলো, অর্থাৎ নস্য। তার জামা কাপড়ের কোনো কোনো জায়গায় কয়লার গুঁড়োও দেখা গেল। তার উপরে আবিষ্কৃত হল অভ্র বা সিলিকেট, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজ পদার্থের ধুলো। কিছুদিন পরেই পুলিশ সন্দেহক্রমে একটা লোককে গ্রেপ্তার করল। অণুবীক্ষণ দিয়ে তার আঙুলের নখের ফাঁকে দেখা গেল যে ওইসব অভ্র, কয়লা আর অন্যান্য পদার্থের অতি সূক্ষ্ম ধুলো এবং সবচেয়ে যা সন্দেহজনক, লাল এবং নীল রেশমি সুতোর টুকরো। জানা গেল যে সে নস্য নেয়। তার পকেটে একখানা ছুরিও ছিল, তাতেও অস্পষ্ট রক্তের ছাপ। আসামি বললে সে গ্যাসের কারখানা আর খনিতে ঠিকে কাজ করে। সে কারখানার খনির ঠিকানাও দিল, কিন্তু তার নখের ফাঁকে যে সমস্ত খনিজ পদার্থের ধুলো ছিল, তার দেওয়া ঠিকানা মতো কারখানা বা খনিতে গিয়ে সেরকম ধুলো পাওয়া গেল না। কিন্তু যে গায়ে নারীটা হত্যা হয়েছে, সেখানকার ধুলোর মিশ্রিত খনিজ পদার্থের গুঁড়োর সঙ্গে আসামির নখের ধুলো একেবারে হুবহু মিলে গেল। তখন আসামিকে বাধ্য হয়ে অপরাধ স্বীকার করতেই হলো। ভেবে দেখুন তো, পুলিশ যদি অণুবীক্ষণের সাহায্য গ্রহণ না করত, তাহলে স্ত্রীলোকটির পোশাক আর হত্যাকারীর নখের ফাঁক থেকে কিছুই আবিষ্কার করতে পারত না। কারণ যেসব ধুলোকণা পাওয়া গিয়েছিল সেগুলো কিছুতেই ধরা পড়ত না সাধারণ দৃষ্টিতে। আমিও এই পদ্ধতিতেই কাজ করবার চেষ্টা করি। মতিবাবুর লাশের পাশে একটা দস্তানা আমি পেয়েছিলাম। সেটা খোয়া না গেলেও আমি হয়তো ওর ভেতরকার ধুলো পরীক্ষা করে অনায়াসেই বুঝতে পারতাম যে দস্তানার মালিকের পেশাটা কি এবং দস্তানার ভেতরে কোন শ্রেণীর ধুলো আছে। আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন। আমার আপাতত আর কিছুই বলার নেই। হেমন্তবাবু, সেই শুকনো কাদার গুঁড়ো তো আপনি নিজে পরীক্ষা করেছেন বলে শুনছি। তার মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষত্বের আবিষ্কারও করতে পেরেছেন। ধুলো পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত বাজে ধুলো। তা কোনো কাজে লাগবে বলে আমার মনে হচ্ছে না। ওই মিস্টার দত্ত, আপনার চা। এতক্ষণে তো পাগলের মতো বকে মরলুম, কিন্তু আর তো চা না হলে চলে না। নিশ্চয়ই নিশ্চয়ই। বেয়ারা, এই বেয়ারা, জলদি সে চা লে আও। চা এলো, খাবার এলো। মিস্টার দত্ত বললেন, হেমন্তবাবু, আপনার লেকচার শুনে আজ কিন্তু আমার অনেক জ্ঞান লাভ হলো। অনেক অনেক ধন্যবাদ। ওই দরজার ফাঁক দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে শেলফের ওপরে অত শিশি বোতল সাজানো কেন? ওটা কি আপনার ডিসপেন্সারি? না 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 হেমন্তবাবু, এটা আমার ডিসপেন্সারি নয়। ও ঘরটি হচ্ছে আমার রসায়নাগার। রসায়নগার? আগে হ্যাঁ, আপনি তো জানেন রসায়ন শাস্ত্র নিয়ে আমি ওই অল্প বিস্তর পরীক্ষা চালিয়ে চলেছি।
যদিও জ্ঞান আমার সামান্য, তবুও ওই রসায়নাগারের পেছনে আমি অনেক টাকা খরচ করেছি। আপনি আপনি ঘরটি দেখবেন নাকি একবার? হ্যাঁ, ওখানে আমি অনেক পরীক্ষা কার্য করি। রবিন জানে সব ব্যাপারেই আমার কৌতূহলের সীমা নেই, বিশেষ করে বৈজ্ঞানিক ব্যাপারে। আমার লেকচার তো শুনলেনই, এবার রসায়ন শাস্ত্র সম্পর্কে আপনি কিছু বলুন। আপনাকে নতুন কথা শোনাবার শক্তি আমার আছে বলে মনে হয় না। বড়জোর আমার ওই রসায়নাগারটি আপনার মতো গুণীকে দেখিয়ে ধন্য হতে পারি। হ্যাঁ, এবার চা খাওয়া হয়েছে তো? হ্যাঁ, চলুন চলুন, আসুন। মিস্টার দত্তের সঙ্গে আমরা তিনজনেই পাশের ঘরে গিয়ে ঢুকলাম। আমি এই রসায়নগারের মধ্যে বিশেষ কোনো নতুনত্ব পেলাম না, কারণ হেমন্তের পরীক্ষাগারের সাজসজ্জার মধ্যে এরকম একটা মিল আছে। সেই শিশি, বোতল, জার, আণুবীক্ষণ, কাচের মাপঝোপের গ্লাস, বকযন্ত্র প্রভৃতি। তবে রসায়নগারের জন্য মিস্টার দত্ত হেমন্তের থেকে বেশ বেশি টাকা খরচ করেছে, সেটা বুঝতে দেরি লাগে না। আমি রসায়ন রসে বঞ্চিত, কাজে এ ঘরের যথার্থ মর্যাদা হয়তো আমি বুঝতে পারলাম না। সতীশবাবুরও অকথা বোধ হয় আমারই মতো, কারণ বোকা বনে যাওয়ার ভয়ে তিনি একেবারেই বোবা হয়ে গেলেন। কিন্তু সমজদার হেমন্ত কৌতূহল বালকের মতো চঞ্চল হয়ে উঠল। বিপুল আগ্রহে একবার এটা একবার ওটা সবই পরখ করে, প্রশ্ন করে, আর প্রশ্ন মিস্টার দত্তকে আচ্ছন্ন করে দেয়। ওটাতে কি আছে মিস্টার দত্ত? মিস্টার দত্ত হয়তো আমাদের পক্ষে দুর্বোধ্য ও অদ্ভুত এক রাসায়নিক পদার্থের নাম ও তার গুণাগুণ বুঝিয়ে দেন। আর ওটাতে? আবার একটা অচেনা নাম ও গুণাগুণের ব্যাখ্যা। তাকের উপর শিশি বোতলের সঙ্গে একটা থার্ম ফ্লাক্সটাতে কি আছে মিস্টার দত্ত? লিকুইড এয়ার। লিকুইড এয়ার অর্থাৎ তরল বা দ্রবীভূত বাতাস। হাওয়াকেও আপনারা জলে পরিণত করেছেন, আশ্চর্য। কিছুই আশ্চর্য নয় হেমন্তবাবু। জল দেখা যায়, বাতাস দেখা যায় না, কিন্তু দুই প্রবাহিত হয়। তাই বিজ্ঞানে বাতাসকেও বলে তরল জিনিস বা ফ্লুইড। বাতাস একরকম গ্যাস ছাড়া আর কিছুই নয়। বাতাসের তাপ যখন 0-270 ডিগ্রি নিচে নামানো যায়, বাতাস তখনই হয় দ্রবীভূত। তাকে তখন দেখতে হয় একরকম ওই জলের মতোই, আর জলের মতোই তাকে এক পাত্র থেকে আর এক পাত্রে ঢালা চলে, বুঝলেন? দ্রবীভূত বাতাস ভীষণ ঠান্ডা, কিন্তু তার অবশিষ্ট তাপ আরো নিচে নামিয়ে আনলে সেটা জমে অধিকতর শীতল বরফ হয়ে পড়বে। জলীয় বাতাস শুনেই চমকে গিয়েছি। তারপরে বাতাস হবে আবার নিরেট বরফ, অবাক কাণ্ড। অবিকল বরফের মতোই, যদিও সেটা হবে এমন ঠান্ডা যে সাধারণ বরফকেও তখন গরম বলা যেতে পারবে। ওই বাতাস বরফের সাহায্যে রাসায়নিকরা বাতাসের চেয়ে তো বটেই পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাসকে অর্থাৎ হাইড্রোজেনকে দ্রবীভূত করতে পারেন, আর তারপরে ধাপ হচ্ছে বরফে পরিণত হাইড্রোজেন। ফ্লাস্কের মুখে ছিপি না দিয়ে তুলোর নুটি এনে রেখেছেন কেন মিস্টার দত্ত? বাতাস তো দ্রবীভূত হলেও পালিয়ে যেতে পারে তো। দ্রবীভূত বাতাসও উবে যায় বটে, কিন্তু ফ্লাস্কের মুখে তুলোর বদলে ছিপি এঁটে রাখলে দ্রবীভূত বাতাস দড়াম করে পাত্র ফেটে বেরিয়ে আসতে পারে। আমরা অর্থাৎ এই রাসায়নিকরা দ্রবীভূত বাতাসকে ব্যবহার করি অন্য জিনিসকে অতিরিক্ত ঠান্ডা করবার জন্যে। একে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক রূপেও কাজে লাগানো চলে, কিন্তু বাতাসকেও ওই দ্রবীভূত করা হচ্ছে বহু ব্যয়সাধ্য। ধনী ছাড়া না আর কেউ তা করতে পারবে না। রসায়নকে শখ করে আমি প্রায় ফকির হতে বসেছি। আজ রাত তো হয়ে গেল মিস্টার দত্ত, আপনার দামি সময় আর নষ্ট করব না। কিন্তু আগে থাকতে এটাই জানিয়ে রাখছি যে আপনার মতো বিখ্যাত পণ্ডিতের সঙ্গে আলাপ করার সৌভাগ্য যখন হলো, তখন সহজেই আপনাকে মুক্তি দেব না। আমি আবার এসে নতুন নতুন আশ্চর্যের কথা শুনে যাব। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ, অবশ্যই আসবেন। আমার বাড়িতে আপনার অবারিত দ্বার, বুঝলেন, অবারিত দ্বার। ভেতর থেকে বেরোতে বেরোতে হেমন্ত মাথা নাড়তে নাড়তে বলল, বাতাসের বরফ, বরফের বাতাস। ধন্য বিজ্ঞান, তুমি ধন্য। এবার এসে হয়তো খেয়ে যাব গন্ধের বরফি। না 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 হেমন্ত বাবু, আপনাকে অতটা বেশি সৌভাগ্যের অধিকারী বোধহয় করতে পারবো না।
পথ দিয়ে আস্তে আস্তে হেমন্ত আবার সে নতুন বাড়িখানার কাছে দাঁড়িয়ে পড়ল। আমি ভয় পেয়ে বললাম, কি হে, আবার তুমি স্বদেশী আর বিদেশি স্থাপত্য নিয়ে বক্তৃতা আরম্ভ করবে নাকি? না না, নির্ভয় হও, এই বাড়িখানা হচ্ছে আমার চক্ষুশূল। বলেই সে হনহন করে এগিয়ে চলল। বড় রাস্তায় পড়ে সতীশবাবু বললেন, এইবার আমাকে থানার দিকে ফিরতে হবে। আচ্ছা, মিস্টার দত্তকে আপনার কেমন লাগলো? চমৎকার, অত্যন্ত চিত্তাকর্ষক লোক, তিল মাত্র পাণ্ডিত্যের অভিমান নেই। সতীশবাবু, আপনাকে একটা ফর্দ উপহার দিচ্ছি, কাজে লাগে কিনা দেখবেন। উপহার? কি উপহার দেবেন? একখানা কাগজ। মতিবাবুর যে নোটগুলো চুরি হয়ে গেছে তাতে নম্বরগুলো টোকা আছে, এই নিন। এ কাগজ আপনি পেলেন কোথায়? কোনো কথা জিজ্ঞাসা না করলেই বাধিত হব। দিন দুই বাদে সবই জানতে পারবেন। চল রবিন। হতভম্ব সতীশবাবুকে সেখানে রেখেই আমরা বাড়ির পথ ধরলাম। খানিক দূরে এসে আমি জিজ্ঞাসা করলাম, এই কাগজের কথা তুমি তো আমাকে বলনি কেন? তোমাকে বলে লাভ, তুমি তো একটা আস্ত গাড়ল। হ্যাঁ? প্রথম শ্রেণীর গর্ধব। এখানে আমার শুক্র কাদা নিয়ে পরীক্ষার কথা কে তোমাকে বলতে বলেছিল? তাতে কি মহাভারত অক্ষুণ্ণ হয়ে গেছে শুনি? তা নয়তো কি, তোমাকে আগেই বলিনি আমি মামলার সময় পুলিশকে আমার হাতের তাস দেখাতে চাই না? মাফ করো ভাই, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এই যাত্রা তোমাকে মাফ করলাম। কিন্তু এই কাগজখানা? কৌতূহলে তুমিও তো আমার চেয়ে কম যাও না দেখছি। ও কাগজ স্বচ্ছন্দেই কোনো রহস্যই নেই। আজ সকালে মতিবাবুর ডায়েরিতে পেয়েছি নোটের নম্বরগুলো। যে পাতায় নম্বরগুলো তোলা ছিল খুনের দিনে সেখানেই লেখা হয়েছে। অর্থাৎ মতিবাবু ব্যাংক থেকে বিকেলে ফিরে এসে নোটের নম্বরগুলো টুকে রেখেছিলেন। মতিবাবু দেখছি খুব সাবধানী লোক ছিলেন। কালকের ও আজকের রাতের কত তফাৎ! কাল ছিল অপবিত কুয়াশায় চারিদিক কালো, আর আজ আকাশ থেকে শহরের মাথায় ঝরে পড়ছে রূপোর চাঁদের আলো। হেমন্ত সেটা লক্ষ্য করে বলল, আজ 3 দিনে প্রকৃতি দেবী 3 রকমের বেশ পরিবর্তন করলেন। পরশুদিন দেখলাম শীতের বাদল, কাল দেখলাম শীতের কুয়াশা, আর আজ দেখছি শীতের জ্যোৎস্না। রবিন, তারপর আমাদের পিছনে পিছনে আবার কাকে দেখছি? ফিরে দেখলাম মতিবাবুর ভাগ্নে বিনোদবাবু আসছেন। তার চেহারা যেন আরও শুকলা, রোগা ও ছন্ন ছাড়ার মতো মনে হলো। হেমন্ত বলল, আরে বিনোদবাবু যে, তা এদিকে কি মনে করে? কে হেমন্তবাবু? রাতের ঠান্ডা হাওয়ায় পায়চারি করছি। আজকাল রোজ সন্ধ্যায় ভীষণ মাথা ধরে, কিন্তু আপনারা এখানে কেন? মিস্টার দত্ত আজ আমাদের চায়ের নিমন্ত্রণ করেছিলেন। ও তাই নাকি? আচ্ছা, আই সি। হেমন্তবাবু, মিস্টার দত্ত কি আমার সম্বন্ধে কোনো কথা আপনার কাছে বলেছেন? না, কিন্তু আপনার এরকম সন্দেহের কারণ? দেখুন হেমন্তবাবু, মিস্টার দত্ত আমার হতভাগ্য মামার বিশেষ বন্ধু ছিলেন বটে, কিন্তু কিন্তু আমাকে বোধহয় তিনি পছন্দ করেন না। মামার মৃত্যুর দিনে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, এ কথা আপনারা জানেন, কিন্তু তার আসল কারণ কি সেটা তো আপনারা শুনেছেন। আপনি রেস খেলেন বলে মতিবাবু আপনার উপরে বিরক্ত হয়েছিলেন তো? হ্যাঁ, আর মামার কাছে সেই খবর দিয়েছিলেন ওই মিস্টার দত্তই। এটা কি তার করা উচিত হয়েছে? কেন উচিত হয়নি? আপনি অসৎ সংসর্গে অধঃপাতে যাচ্ছিলেন, তাই তিনি মতিবাবুকে দিয়ে আপনাকে সাবধান করে দিয়েছিলেন। ও, আপনাকে আমিও একটা কথা বলতে চাই। করুন। মতিবাবুর হত্যার জন্য কারোর উপরে আপনার সন্দেহ হয়? সন্দেহ? কারোর ওপরে সন্দেহ করার অধিকার আমার নেই। বলেই বিনোদবাবু দ্রুতপদে সেখান থেকে প্রস্থান করলেন। আমরা আবার অগ্রসর হলাম। যেতে যেতে আমি বারবার পেছনের দিকে তাকাতে লাগলাম, কিন্তু বিনোদবাবু একেবারেই অদৃশ্য। হেমন্ত উচ্চহাস্য করে বলল, রবিন, তুমি বারবার কেন পিছনে ফিরে তাকাচ্ছ সে কথা কিন্তু আমি বলতে পারি। বলো দেখি। তোমার মনের ভাবটা হচ্ছে এইরকম, কাল রাত্রে পথে যখন আমাদের আর পাহারাওয়ালাদের উপরে আক্রমণ হয়েছিল ঠিক সেই সময়ে ঘটনাস্থলের কাছেই বিনোদবাবুকে দেখা গিয়েছিল। আজও হলো আমাদের পেছনে বিনোদবাবুর আকস্মিক আবির্ভাব। এর মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা, বিনোদ আবার লুকিয়ে আমাদের পেছনে আসছে কিনা, তাই তো? হেমন্তের কথাটা যে সত্য সেটার অস্বীকার করবার কোনো উপায় নেই। পরদিন বিকেলে বসে বসে হেমন্তর সঙ্গে গল্প করছি, এমন সময় সতীশবাবু এসে ঘরে ঢুকলেন। হেমন্ত বলল, হঠাৎ এই সময় কোনো খবর টবর আছে নাকি?
ভালো মন্দ দুই খবরই আছে। যথা? সেই ভাঙা কাচের গেলাসের ওপরে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। সুখবরই বটে। আমাদের পুরনো দপ্তর থেকে এক আসামির আঙুলের ছাপ বেরিয়েছে, আর দুই ছাপই এক আঙুলের। কে সেই আসামি? শুনুন শুনুন, একে একে সব বলছি, শুনুন। 20 বছর আগে জাল নোট চালাবার চেষ্টা করে হরিহর নামের এক লোক ধরা পড়েছিল, কিন্তু মামলা যখন বিচারাধীন সেই সময় একদিন সে হাজত থেকে সরে পড়েছিল পুলিশকে ফাঁকি দিয়ে। তারই আঙুলের ছাপের সঙ্গে গেলাসের আঙুলের ছাপ মিলে গেল অবিকল। সেই হরিহর এখন কোথায়? কেউ তা জানে না। হয়তো তার আসল নাম হরিহরই নয়। যখন সে হাজতে ছিল তখন অনেক চেষ্টা করেও পুলিশ তার যথার্থ পরিচয় আদায় করতে পারেনি। তবে তার কথাবার্তা, হাবভাব ও ব্যবহারে এইটুকু অনুমান করা গিয়েছিল যে সে ভালো ঘরের ছেলে আর সুশিক্ষিত। পুলিশ যার পর নাই খোঁজ করেও হরিহরের আর কোনো পাত্তা পায়নি। আজ 20 বছর পরে হরিহরের অস্তিত্ব পাওয়া গেছে সেই ভাঙা গেলাসের কাঁচে। জালিয়াতটা অজ্ঞাতবাস থেকে ফিরে হয়ে উঠেছে হত্যাকারী, কিন্তু আবার সে অদৃশ্য হয়েছে। হরিহরের ছবি আপনার কাছে নেই? সে তো নাম বদলাতে পারে, চেহারা তো আর বদলাতে পারবে না। ছবি নিশ্চয়ই আছে, এই নিন তার ছবি। সতীশবাবু একখানা ফটো বার করে টেবিলের ওপর রাখলেন। আমি ঝুঁকে পড়ে দেখলাম অত্যন্ত শান্তশিষ্ট যুবকের চেহারা। চোখ বড় বড়, নাকটি কালো, আর গোঁফ কামানো, মাথার চুল লম্বা। ছবিখানা খানিকক্ষণ মন দিয়ে দেখতে দেখতে হেমন্ত বলল, 20 বছর আগে হরিহরের বয়স কত ছিল? 22-24-এর বেশি নয়। তাহলে আজ তার বয়স হবে 42 কি 44। এতদিনে তার চেহারা যথেষ্ট পরিবর্তন হওয়া সম্ভব। আচ্ছা, ছবিখানা আমাদের কাছে থাক। মতিবাবুকে খুন করতে এসেছিল দুজন লোক। বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একজন হচ্ছে হরিহর, কিন্তু আরেকজনকে সেটাও আমরা আন্দাজ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও পুলিশের হাত ছাড়িয়ে লম্বা দিয়েছে। পালিয়েছে? কে পালিয়েছে? শুনুন, মতিবাবুর চোরাই নোটের নাম্বারগুলো আপনি কি উপায়ে সংগ্রহ করেছেন জানি না, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কারেন্সি থেকে আজই কেউ এমন 10খানা 1000 টাকার নোট ভাঙিয়ে নিয়ে গেছে, যার নাম্বারগুলো আছে আপনারই দেওয়া কাগজে। বলেন কি মশাই? তা না হলে আর বলছি কি? তারপরেই তো খবর পেলুম যে আজ সকালে বিনোদলালকে কারেন্সি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। বিনোদবাবু কি বলেন? আপাতত বিনোদের মতামত জানবার আর কোনো উপায় নেই। মানে? বিনোদ পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কারেন্সি অফিস থেকে বাড়িতে ফিরে আবার সে কোন পথ দিয়ে অদৃশ্য হয়েছে কেউ তা দেখতে পায়নি। বিনোদের নামে ওয়ারেন্ট আমি তৈরি করে রেখেছিলুম, কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে দেখি খাঁচার ভেতরে পাখি আর নেই। বিনোদকে দেখা গেছে কারেন্সিতে? কি অন্যায় না করেছি! গোড়া থেকেই ওর ওপরে আমার সন্দেহ হয়েছিল, তখনই যদি গ্রেপ্তার করতুম। নিশ্চিন্ত হন সতীশবাবু, আমাকে আরও দিন 3 সময় দিন। এর ভেতরেই বোধহয় মামলাটার একটা কিনারা আমি করে ফেলতে পারবো। এ মামলার একরকম কিনারা তো করেই এনেছে। বাজি বিনোদ গা ঢাকা দিয়েই তো যত মুশকিলে ফেললে। কিছু ভাববেন না সতীশবাবু, বিনোদলালকে আবার আপনার কাছে খুবই শিগগিরই পৌঁছে দেব। পালিয়ে সে যাবে কোথায়, তাকে আপনার মুঠোর মধ্যে এনে দেব। আরও কিছুক্ষণ কথা বলে সতীশবাবু বিদায় নিলেন। হেমন্ত নিশ্চিন্ত মনে চুপ করে বসে রইল। আমি বাড়ি যাওয়ার জন্য যখন গাত্রোত্থান করলাম তখন সে বলল, রবিন, আজ সন্ধ্যায় আর তোমার সঙ্গে সিনেমায় যেতে পারবো না, আজ হাতে অনেক কাজ আছে। গল্পটির অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেওয়া হবে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।